সাউন্ডটা চেক করছো? ঠিকঠাক মতো আসবে তো? সাউন্ড অফ করে দিছো না? আচ্ছা, হ্যালো, হ্যালো। আচ্ছা, দেখো সাউন্ড ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেরিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আপনাদের আগামী 23 তারিখে যে পরীক্ষাটি হতে যাচ্ছে অফিসার জেনারেল, সেই পরীক্ষার ম্যাথ অংশটুকু নিয়ে আমরা একটি সাজেশন ক্লাস আয়োজন করতে যাচ্ছি 2 দিনের। তার মধ্যে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। আমি 2 দিনে আপনাদের প্রায় 100+ কোয়েশ্চন সলভ করাবো, যে কোয়েশ্চনগুলোর আদলে আপনি পরীক্ষার হলে প্রশ্ন কমন পাবেন। ইভেন আপনি হুবহু কমন পেতেও পারেন। যারা আমার এর আগেও ব্যাংকের আগে যে বিভিন্ন ধরনের সাজেশন ক্লাসগুলো করেছেন বা সাজেশন নিয়েছেন, তারা খুব ভালোই জানেন যে আসলে ওই ফ্যাকাল্টি বেস যে সাজেশনগুলো আমরা রেডি করি, এগুলো আসলে আপনাদের জন্য খুব ইফেক্টিভ হয় লাস্ট সময়ে এসে। সহজ কথায়, আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা আমাকে একটু কমেন্ট সেকশনে একটু জানিয়ে আমাকে হেল্প করবেন। এবং একটু বলে রাখি, যারা পরীক্ষা দিতে যাচ্ছেন আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু মেনশন করে দেন, যাতে করে আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারি। যেটা বলছিলাম আর কি, আমি আজকে আপনাদের কিছু কোয়েশ্চেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে সলভ করাবো, আর বাকিগুলো আমি পিডিএফ দিয়ে দেবো। একটা পিডিএফ থাকবে, ওই দুইটা পিডিএফ থাকবে, আজকের ক্লাসের একটা এবং আর আরো একটা ক্লাস আছে মেবি আমাদের আপনাদের সাথে 21 তারিখ, ওই দিন আরেকটা। দুইটা পিডিএফ এর প্রায় 100+ কোয়েশ্চেন পাবেন, সবগুলো টপিকের উপর বেস করে। ওইখান থেকে আপনারা খুব ভালো কিছু প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ, আশা করছি। এবং এফবিএস ফ্যাকাল্টি যে টাইপের কোয়েশ্চেন করে বা আর্টস ফ্যাকাল্টি যে টাইপের কোয়েশ্চেন করে, বা তারা যে জায়গাগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো হিট করে কোয়েশ্চেন করে, আমরা দেখতে পেয়েছি লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে সেইগুলো থেকে খুব বেসিক জায়গা থেকে তারা প্রশ্নগুলো কি করেছে। এখানে আমাদেরকে আহ আহ এই ক্লাস এই ম্যাথগুলো এই টপিকের ম্যাথগুলো তারা রেগুলারই দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে চলেন আমরা আর দেরি না করে শুরু করে দেই যে আসলে কি টাইপের কোয়েশ্চেন গুলো পরীক্ষায় আসে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, ইদানিং কালে তারা যে ধরনের প্রশ্ন করছে, এই প্রশ্নগুলো কিন্তু হুবহু বিগত সাল থেকে কপি হচ্ছে না। সুতরাং কনসেপ্ট ডেভেলপ করা খুব জরুরি। তা আমরা ওই রকম কনসেপ্টের কিছু কোয়েশ্চেন আপনাদের সাথে আজকে আলোচনা করব, যেগুলো আপনারা খুব বেশি দেখেন না, তবে এগুলোই পরীক্ষায় আসে, এমন কিছু কোয়েশ্চেন। চলেন তাহলে আমরা আর দেরি না করে শুরু করে দেই। এবং কারা কে কোথা থেকে জয়েন করেছেন আমাদেরকে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? আসেন তাহলে আমরা শুরু করে দিই। আবার সবাই একটু খাতা কলম নিয়ে বসেন, কেমন? যাতে করে আমার সাথে আপনারাও সলভ করে কমেন্টসে আনসারটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, চলেন আমরা প্রথমে দেখি কি বলছে। ইফ যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 9 হয়, ওকে ফাইন। এখন তারা বলতেছে and both y and z are positive integer, y এবং z এই দুইটা সংখ্যা অবশ্যই কি হইতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, and greater than 0। তো 0 চাইতে বড় সকল সংখ্যায় কি হয়? আমরা জানি ধনাত্মক হয়। দেন তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ x ক্যান টেক ইস, তার মানে x এর সবচেয়ে বড় ভ্যালুটা কি হতে পারে? দেখেন, আপনারা
এই যে টাইপের কোয়েশ্চেন গুলো, হ্যাঁ এমন কোয়েশ্চেন গুলো কিন্তু আর্টস অথবা এফবিএস যেটাই বলেন না কেন, যে ফ্যাকাল্টি কোয়েশ্চেন করুক না কেন, এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু তারা দারুণ পছন্দ করে। আচ্ছা আমরা একটু দেখি তো, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটি চলকের যোগফল যদি 9 হয়, ইভেন তারা এটাও বলছে এক্স এখানে ওয়াই এবং জেড এই দুইটা সংখ্যা অবশ্যই কি হইতে হবে, ধনাত্মক হইতে হবে। দ্যাট মিনস ওয়াই এবং জেড এরা 0 চাইতে বড় হইতে হবে। যদি তাই হয় তাহলে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা জানতে চাওয়া হয়েছে। ভাই আপনি যদি ওয়াই এবং জেড এই দুইটার সর্বনিম্ন পজিটিভ মান কাউন্ট করেন তাহলে এক্স এর সর্বোচ্চ মান পাবেন। আবার তারা কন্ডিশন বলছে ওয়াই আর জেড এর মান 0 চাইতে বড় হইতে হবে। তাহলে 0 চাইতে বড় আপনি যদি এখানে সবচেয়ে ছোট ওয়াই এবং জেড উভয়ের মান 1 1 কাউন্ট করেন, তাহলে এই কন্ডিশনে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 9 এই কন্ডিশনে এক্স এর সবচেয়ে বড় মান পাবেন, তাই না? তো এখানে আমরা ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল 9 মাইনাস 2, দ্যাট মিনস এক্স এর ভ্যালুটা আমরা কত পাচ্ছি, 7। তার মানে এই কন্ডিশনে আমাদের সবচেয়ে বড় যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে কত, 7। আশা করি আপনারা এই ম্যাথের আনসার গুলো খুব ইজিলি দিতে পাচ্ছেন। ওকে, নিশাত আহমেদ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবাই একটু ক্লাসটা মেনশন এবং শেয়ার করেন, আর আপনারা সবাই কিন্তু আমার সাথে সাথে কমেন্টস করার চেষ্টা করবেন। কোশ্চেনটা যদি আপনি বুঝে ফেলেন তাহলে সাথে সাথে আনসারটা আমাকে কমেন্ট সেকশনে লিখে দেবেন। ওকে, আসেন আমরা পরে দেখি কি আছে। The difference between the square of any two consecutive integers, যে কোনো দুইটি ধারাবাহিক পূর্ণ সংখ্যার বর্গের ডিফারেন্স, অন্তর বা পার্থক্য, ইজ ইকুয়াল টু কার সমান হবে। দেখেন খুবই মজার কোশ্চেন কিন্তু এগুলো। তো এগুলো যদি সিভিয়ার বেসিক না থাকে তাহলে আপনার জন্য বেশ কঠিন হবে। আচ্ছা দুইটি কনজিকিউটিভ সংখ্যা এবং তাদের বর্গের পার্থক্য। আচ্ছা আপনি এটা ধরেন যে আমাদের ফার্স্ট সংখ্যাটা আমরা সাপোজ চিন্তা করলাম আমাদের এক্স, আমাদের সেকেন্ড সংখ্যাটা যেহেতু কনজিকিউটিভ তাহলে কি হবে, এক্স প্লাস 1 হবে। আমরা অনেক বলেছি কনজিকিউটিভ মানে কি 1 2 3 4 ইত্যাদি 1 1 করে বাড়বে। এখন এই দুইটার বর্গের অন্তর কেমন সংখ্যা হবে সেটা জানতে চাওয়া হয়েছে। দেখেন এই দুইটাই কিন্তু আমার অরিজিনাল সংখ্যা, একটা এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস 1, এই দুইটা হলো আমার অরিজিনাল সংখ্যা। এখন এদের বর্গের পার্থক্য, তাহলে বড় সংখ্যাটা কিন্তু এখানে এক্স প্লাস 1, এটাকে যদি আমরা বর্গ করি তার থেকে যদি প্রথম সংখ্যা যেটা এক্স স্কোয়ার এই বর্গ করে বিয়োগ করে দিই তাহলে দেখেন তো কি আসতেছে এখানে, আমরা এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab মানে 1 প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার দ্যাট মিন্স 1। তো এবার আমরা এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি ভ্যানিশ করে দেই তাহলে পাচ্ছে হচ্ছে 2x প্লাস 1। তো এমন করে এখানে কোনো কিছু আপনি খুব ভালোভাবে বুঝতে পারছেন না। এখন এটাকে যদি আরেকটু ভেঙে লেখেন, এই 2x টাকে আমি একটু ভেঙে লিখি x প্লাস x প্লাস 1। এইবার আপনারা একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন তো, এই যে x প্লাস 1 আর এখানে আলাদা করে x, এটা আসলে কি, আমার ফার্স্ট সংখ্যাটা কি ছিল x প্লাস, তারপর দেখেন প্লাস আমার সেকেন্ড সংখ্যাটা কি ছিল x প্লাস 1। তাহলে আমি কি বলতে পারি ভাই, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানেই হলো ওই অরিজিনাল দুই সংখ্যার যোগফল। ইয়েস, তাহলে আমাদের আনসারটা কি হবে, সাম অফ টু নাম্বারস। তার মানে ওই দুই সংখ্যার যোগফল। কেমন সাম অফ টু নাম্বার, বুঝতেই তো পারছেন, আমার প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা এই দুইটাকে বড় করে আমরা পেয়েছি। এটা থেকে ভাই বিভিন্নবার অনেক প্রশ্ন আসছে, জাস্ট কি বসিয়ে মান বসিয়ে কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, ওকে, খুব সুন্দর একটা কোয়েশ্চেন ছিল। আসলে আমরা পরে চলে যাই। টনি বলেছেন 7, ওকে আগের কোয়েশ্চেন বলেছেন হয়তো। নেক্সট আসে দেখি কি বলছে। সবাই একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে রাখেন। আজকের ক্লাসটা আপনাদের ব্যাংকের পরীক্ষার জন্য খুবই ইফেক্টিভ ক্লাস হতে যাচ্ছে। এখানে দেখেন কি বলছে, ইফ যদি 0 লেস দেন এক্স লেস দেন 1 হয়, ঠিক আছে, তাহলে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্রেটেস্ট, তাহলে কার ভ্যালুটা সবচেয়ে বড় হবে। দেখেন এক্স এর ভ্যালুটা 0 চাইতে বড় কিন্তু 1 এর চাইতে ছোট। আমরা বুঝে গেছি এক্স এর ভ্যালু মাস্ট বি পারফেক্ট স্কোয়ার নাম্বার, দ্যাট মিন্স 1 এর চাইতে ছোট 0 এর চাইতে বড় এমন সংখ্যা হলো পূর্ণ আমাদের প্রকৃত ভগ্নাংশ। তো সাপোজ আপনি যদি এমন একটা সংখ্যা 1/2 চিন্তা করেন, ঠিক আছে, করতেই পারেন, তাহলে এইখানে দেখেন কে বড় হয়, এটা হচ্ছে 1/2। তো এটাকে যদি আমরা বর্গ করি তাহলে সেটা কি হবে 1/4। তার মানে এই দুইটার মধ্যে বড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা। তো এরপরেও যদি আপনি ক্যালকুলেশন করে এখানে আসেন
1/2 x এর ভ্যালু 1/2, তাহলে এটা ক্যালকুলেশন করলে 2 আসবে। আর আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি 1/2 আর 1/2 স্কোয়ার, দ্যাট মিনস 4, এটাকে ক্যালকুলেশন করলে 4 আসবে। এখন বলেন সবচেয়ে বড় সংখ্যা এটা কে? 4। তার মানে এই 1/x স্কোয়ার এটা হচ্ছে এখানে কি গ্রেটেস্ট। ঠিক আছে, দেখেন এই টাইপের কোয়েশ্চেন গুলো আপনারা পরীক্ষার হলে গিয়া দেখেন যে বিগত সাল থেকে কিছুই আসে নাই, তবে কনসেপ্ট গুলো কেমন, হ্যাঁ এইরকম কনসেপ্টের কোয়েশ্চেন গুলো খুব অল্প সময়ে সমাধান করা যায়, কিন্তু বেসিক না থাকলে বেশ কঠিন হয়ে যেতে পারে। এবার আসেন কি বলছে দেখেন, দ্য স্মলেস্ট ভ্যালু অফ আ ন্যাচারাল নাম্বার n। ঠিক আছে, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে তার ভ্যালু সবচেয়ে ছোট কি হবে? ফর হুইচ 2n plus 1 is not a prime number। মানে এই যে আপনি একটি সাধারণ পদ দেখতে পাচ্ছেন 2n plus 1, এইখানে n এর সবচেয়ে ছোট ভ্যালু কত হলে এইটা একটি প্রাইম নাম্বার হবে না, আমাদের কাছে সেটা বলছে প্রাইম হবে না। তাহলে সেটা কোথায় পাবেন? এই অপশনগুলো থেকে আমার জাজ করতে হবে। দেখেন অপশনে n এর মান যদি 3 কাউন্ট করেন, তাহলে এখানে আমরা 3 দুগুণে 6 প্লাস 1 আমার 7 আসতেছে, তো এটা তো প্রাইম, তারা বলছে প্রাইম হতে পারবে না। অপশন বি যেটা আছে সেটা কত? 4, তাহলে 2 ইন্টু 4, 4 দুগুণে 8, তার সাথে 1 যোগ করলে কত? 9। ইয়েস, 9 একটি প্রাইম সংখ্যা না, ইজ নট প্রাইম। সুতরাং আমাদের আনসারটা আমরা কাকে কাউন্ট করব? 4 কে কাউন্ট করব। দেখেন খুব ছোট ম্যাথ না, কিন্তু কনসেপ্টটা ভালো ক্লিয়ার না থাকলে এইটাই অনেক কঠিন হয়ে যেতে পারে পরীক্ষার হলে। আসেন আমরা পরে দেখি কি আছে। আমরা একটু দেখতে চাই কারা কারা আমাদের সাথে আছেন। আফরিন মাহমুদ বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করেন যাতে করে আমরা সবাই মিলে এই ক্লাসটা করতে পারি। আসেন আমরা পরে দেখি কি আছে। ইফ যদি ইউ সাবস্ট্রাক্ট -1 ফ্রম +1, হোয়াট উইল বি দা রেজাল্ট, আমাদের কাছে সেটা জানতে চাওয়া হচ্ছে। তার মানে ইফ ইউ সাবস্ট্রাক্ট -1 সাবস্ট্রাক্ট করবেন মানে বিয়োগ করবেন ফ্রম কোথা থেকে? +1 থেকে। তো +1 থেকে আপনি বিয়োগ করবেন, এই হলো সাবস্ট্রাক্ট, এটা হলো বিয়োগ চিহ্ন। কি বিয়োগ করবেন? -1 বিয়োগ করবেন। তাহলে ভাই এটা ক্যালকুলেশন করলে আমাদের এখানে কি আসতেছে? 2 আসতেছে না? দ্যাট মিনস 1 -1 তার মানে আমাদের আনসারটা কি? 2। খুবই সহজ কোয়েশ্চেন। আচ্ছা আপনারা নিশ্চয়ই দেখছেন লাস্ট সিনিয়র অফিসারের কোয়েশ্চেন গুলো খুব কি সিভিয়ার কঠিন ছিল? কিন্তু না, খুবই বেসিক জায়গা থেকে ছিল। তো ওই বেসিক গুলো আসলে আমাদের দরকার। দেখেন এমন টাইপের কোয়েশ্চেনই পাবেন। দেখেন কি বলছে, ইফ যদি a and b বি পজিটিভ ইন্টিজার, তারা বলছে a আর b দুইটা সংখ্যাই কি হবে? ধনাত্মক সংখ্যা। ওকে, এখন বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ভ্যালু যদি 19 হয়, দেন তাহলে ভ্যালু অফ a ইজ, তাহলে এর ভ্যালুটা কত হবে? খুব সুন্দর কোয়েশ্চেন কিন্তু এটা। দেখেন আপনারা হয়তো এইটা দেখে পরীক্ষার হলে একটু ভয় পেয়ে যেতে পারেন যে এটা আমি আসলে কিভাবে কাজ করব, এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। এটা তো আমার ক্যালকুলেশন করলে কি আসে? বড় জোর a প্লাস বি ইন্টু কি আসে? a মাইনাস বি সমান 19। এরপরে তো আর আমি যাইতে পারছি না, আমার তো এর মান জানতে চাইছে। ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, খেয়াল করে দেখেন তো, আমরা কি এমন বলতে পারি না যে এইখানে a প্লাস বি এর মান আমি যদি ধরেন এখানে 19 কাউন্ট করলাম, আর a মাইনাস বির মান আমি 1 কাউন্ট করলাম, তাহলে এই দুইটা তো গুণ, তাই না? গুণ করলে কি আমার সেই 19 আসতেছে কিনা? আসতেছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এর মান জানতে চাওয়া হয়েছে। দেখেন তো এটা বলা যায় কিনা যে a প্লাস বি সমান আমি 19 বললাম, আর a মাইনাস বি সমান আমি 1 বললাম, বলতেই পারি, সমস্যা নেই। এবার আমাদের এখানে এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে, তাহলে আমরা এই দুইটা সমীকরণকে ব্যবহার করে যদি এর ভ্যালু বের করতে চাই, যোগ করে দেই, তাহলে এখানে 2a b কাটা গেল, এখানে কত আসবে? 20। অতএব উভয় পাশে 2 দিয়ে ভাগ করলে আমার কত থাকছে? 10। দ্যাট মিন্স এর ভ্যালুটা আসলে কত? 10। দেখেন আপনি এইরকম কোয়েশ্চেন কিন্তু আপনারা বিগত সালে কোথাও দেখেন নাই, বা পরীক্ষার হলে এটা আসলে কিন্তু আপনি একটু হেজিটেটেড ফিল করবেন যে আসলে কিভাবে আগাবো। ঠিক আছে, আচ্ছা এই জন্যই বলছি যে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি কোনো গতানুগতিক বিগত সালের কোয়েশ্চেন কিন্তু পাবেন না। ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন এই পর্যন্ত যা দেখলেন বিগত সালে কোথাও আসছে, বা আপনারা বাজারে বইগুলোতে খুব বেশি এগুলো পাবেন না। ঠিক আছে, তো একদম জনপ্রিয় বাজারে বইগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন হুবহুব হয় না। ঠিক আছে, হ্যাঁ কনসেপ্টটা খুব জরুরি। আচ্ছা যেটা বলছিলাম আর কি, আমাদের সাথে জুমে কেউ যুক্ত থাকলে কথা বলতে পারেন, সমস্যা নেই। আসেন আমরা দেখি পরে কি বলছে। ওয়ালাইকুম আসসালাম। সব পাবেন ভাই, ওয়েট করেন, স্লোপ থেকে ঢাল থেকে কোয়েশ্চেন পাবেন। এটা হলো আজকের ক্লাসে না, নেক্সট ক্লাসে দুইটা ভাগে ভাগ করছি। ওইখানে দেখবেন জ্যামিতি থেকে অনেক কোয়েশ্চেন হয়, হ্যাঁ ওইটা নেক্সট স্লটে পাবেন। ঠিক আছে,
ওকে, আচ্ছা, ওকে, ওয়েলকাম। এবার আসেন, দ্য নাম্বার অফ জিরোস এট দ্য এন্ড অফ 6 ফ্যাক্টোরিয়াল। ভাই আপনি যদি 6 ফ্যাক্টোরিয়াল কে ক্যালকুলেশন করেন তাহলে ওর লাস্টে কতগুলো জিরো পাবেন সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এটা 60 ফ্যাক্টোরিয়াল, 60 ফ্যাক্টোরিয়াল। আপনি কি বলতে চাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা, এটা আমার আচ্ছা, থ্যাংক ইউ। 60 ফ্যাক্টোরিয়াল। তো এটার একটা সূত্র আছে, নাম্বার অফ জিরো বের করার, ঠিক আছে? নাম্বার অফ জিরো, এটা আমার ক্লাস যারা করেছেন তারা এটা জানেন, আমি খুব ভেঙে ভেঙে এটার ক্যালকুলেশন আপনাদের দেখিয়েছি। নাম্বার অফ জিরো, তার মানে এটার সূত্রটা হচ্ছে এই 60 যেটাই থাকুক, যে ফ্যাক্টোরিয়াল থাকুক, তাকে আমি সবসময় 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করি, 5 বারং কত? 60। এই ভাগফল যেটা পাইছি সেটা কি 5 এর বড়? হ্যাঁ, বড়। তাহলে আবার এই ভাগফলটাকে, দ্যাট মিন্স এই 12টাকে আবার 5 দিয়ে ভাগ করব। এইবার যদি 12কে 5 দিয়ে ভাগ করি, আমার পূর্ণ সংখ্যক কয়বার ভাগ যাচ্ছে? 5 দুগুণে 10। তার মানে আমার 2 বার পূর্ণ সংখ্যায় ভাগ যাচ্ছে। এবার ভাগফল কত পাইছেন? পূর্ণ সংখ্যায় 2। 2 কি 5 এর চাইতে ছোট না? ইয়েস, আর যাওয়া যাবে না, থেমে যেতে হবে। তাহলে আমার এখানে 12টা আর এখানে 2টা, মোট আমি 14টা শূন্য পাবো। তার মানে এই 60 ফ্যাক্টোরিয়ালকে ক্যালকুলেশন করলে বিশাল বড় একটা শূন্য আসবে, বিশাল বড় একটা সংখ্যা হবে, কিন্তু তার লাস্টে 14টা জিরোই পাবেন। ঠিক আছে? ওকে, তাহলে এটার বিশ্লেষণ কিন্তু এখন আর সম্ভব না। আমরা জানি এইগুলো কিভাবে বের করতে হয়, আমাদের যারা সূচকের নাম্বার সিস্টেমে ক্লাস করেছেন তারা নিশ্চয়ই জানেন। আসলে আমরা তাহলে পড়ে চলে যাই। যদি ওইটা বুঝেন তাহলে আপনাদের একটা আমি আলাদা একটা সম্পূরক প্রশ্ন আপনাদের জুড়ে দেই। বলেন 100 ফ্যাক্টোরিয়াল কতগুলো জিরো আছে? 100 ফ্যাক্টোরিয়াল কতগুলো জিরো আছে? তার মানে আমরা নাম্বার অফ জিরো কিভাবে বের করতে পারি? 100 কে আমরা 5 দিয়ে ভাগ করব, পাবো কত? 20। ঠিক আছে, সেই 20 কে আবার আমরা 5 দিয়ে ভাগ করব, ঠিক আছে, পাবো কত? 4। তার মানে আমরা বলতেই পারি 20 প্লাস 4, দ্যাট মিনস 24। তার মানে 24টি আপনি কি পাবেন? শূন্য পাবেন। ওকে, ওইদিকে আর না যায়। এবার দেখেন আমরা পরবর্তী যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, 3 to the power 25, 26, 27, 28 is divisible by, নিচের কোন অপশনটা দিয়া এই বিশাল বড় ক্যালকুলেশনটা আপনি কি করতে পারবেন? নিঃশেষে বিভাজ্য করতে পারবেন। ঠিক আছে, খুব সুন্দর একটা কোয়েশ্চেন কিন্তু। তো কিভাবে করবেন? দেখেন, বই পড়ার কিছু নাই, এটা একটা সূচকীয় ফর্মে আছে কিনা। আমি বারবার বলছি, আপনাদের অনেকবার বলছি যে বেস যদি সেম থাকে, আপনার এইখানে প্লাস অথবা মাইনাস ডাজন্ট ফ্যাক্ট, তাহলে পাওয়ার গুলোর মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার যেটা সেটা আপনি কমন নেবেন। তা আমাদের আগাইতে হবে কমন নিয়ে এখানে। ঠিক আছে, তাহলে আমাদের কি কমন যাবে? 3 to the power 25 যদি আমি কমন নেই তাহলে আমার এখানে থাকবে হচ্ছে 1, আর এখানে বিয়োগ করলে 1, দ্যাট মিনস 3। তারপরে থাকবে হচ্ছে আমাদের 3 স্কোয়ার, দ্যাট মিনস 9। তারপরে থাকবে হচ্ছে 3 কিউব, হ্যাঁ, 25 থেকে 28 বিয়োগ করলে 3, তার মানে 3 কিউব। 3 কিউব মানে কত? 27। এবার এদেরকে আমরা যোগ করে দিই, তাহলে আমরা 3 to the power 25 ইন্টু এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত? 13, আর এখানে কত? 40, তাই না? এবার দেখেন, আপনার কিন্তু এই বিশাল বড় সংখ্যাটা আপনি কি কি দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবেন? 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবেন, 40 দিয়েও পারবেন। এখন 40 এবং 3 কোনোটাই কিন্তু অপশনে নাই, তাহলে আরেকটু সামনে যেতে হবে। আচ্ছা দেখেন তো এটাকে এভাবে লেখা যায় কিনা, যে 3 to the power 25 ইন্টু 3, 25 না লিখে আমরা 24 লিখি, তাহলে যেহেতু আমাদের এখনো মিলতেছে না, তাহলে 24 উপরে এখানে 3 উপরে পাওয়ার 1 দিলাম, মানে 3 to the power 25 একটু ভেঙে লিখলাম, ইন্টু এখানে কত? 40। আচ্ছা, তাহলে দেখি আমরা এটাকে আরেকটু ক্যালকুলেশন এভাবে করি। 3 to the power 24 ইন্টু 3 ইন্টু আমরা 4 ইন্টু 10, আমরা চাইলে 40কে এভাবেও ভেঙে লিখতে পারি, তাই না? তাহলে দেখেন আমার 10 নাই, 4 নাই, 3 নাই, তাহলে আরেকটু সামনে আগাইতে হবে। এই লাইনটা থেকে দেখেন তো আমরা এভাবে চিন্তা করতে পারি কিনা। এখানে কত আছে? 30, তাহলে আমার এখানে কত আছে? 3, আর এখানে কত আছে? 10। তাহলে এইটাকে আমরা কি চাইলে এভাবে লিখতে পারি না? 3 to the power 24 ইন্টু 4 ইন্টু 3 10 30। ইয়েস, তার মানে এই বিশাল বড় সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যাবে, আবার কি 30 দিয়েও ভাগ যাবে, আরো কয়েকটা সংখ্যা আছে ভাগ যাবে, কিন্তু এদের মধ্যে আমি কি অপশনে পেয়ে গেলাম না? কত? 30। তাহলে আমাদের আনসারটা কি হবে? 30। দেখেন, আপনাদের সূচকের অনেক ম্যাথ করছেন, এই যে এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু আপনাদের কাছে অনেকের একটু অপরিচিত লাগতে পারে,
যদিও আমাদের ক্লাসগুলোতে 15 নম্বর লেকচার আমরা এগুলো করাইছি। তো এইরকম কোয়েশ্চেন গুলোই পরীক্ষা পাবে। আবারও বলছি, পরীক্ষার হলে এইবার আর আগের মতো, হ্যাঁ, অনেক আগে যেগুলো হইতো 80% প্রশ্ন কমন পড়তো, 70% কমন পড়তো, এবার কিন্তু আপনি 5% প্রশ্ন কমন পাবেন না। আমরা লাস্ট পরীক্ষাগুলো যেটা দেখলাম আর কি, ওই অনুযায়ী যদি যায় তাহলে আপনি 2% প্রশ্ন কমন পাবেন না, মাস্টার কপি যেটাকে বলে। তবে 100% কমন প্রশ্ন কমন পাবেন কি, কনসেপ্ট কমন পাবেন। আচ্ছা, আমরা পরে দেখি কি বলছে। হাউ মেনি নাম্বার, হ্যাঁ, আচ্ছা, এটা এফবিএস, আবার আর্টস ফ্যাকাল্টিও গুঞ্জন আছে, তবে এফবিএস। ওকে, হাউ মেনি নাম্বারস আর দেয়ার ফ্রম 1 to 100 which are completely divisible by 7? এটা আপনারা অনেক দেখছেন এই প্রশ্নটা, তার মানে এই টাইপের প্রশ্ন অনেক দেখছেন। তো 100কে আপনি 1 থেকে 100-র মধ্যে 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় এমন কতগুলি সংখ্যা আছে? তার মানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 100কে আমরা 7 দিয়ে ভাগ করে দিই, তাহলেই হয়ে যায়। তার মানে আমরা এখানে 7 কে 7, তাহলে বিয়োগ করলে থাকে হচ্ছে 3, তাহলে 4 সাথে কত, 28। তার মানে আমার বাকশেষ ডাজেন্ট ফ্যাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার বাকফলটা কত, 14। তার মানে 1 থেকে 100 পর্যন্ত 14টি পূর্ণ সংখ্যা আছে যেগুলো 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সহজ কথা, 7-এর নামটা যদি করে যান তাহলে 1 থেকে 100-র ভিতরে 7 কে 7, 7 দুগুণে 14, 3 7 21, এইভাবে করে 14টা সংখ্যা পাবেন। তার মানে আমাদের আনসার কি হবে, 24। আশা করি এই প্রশ্নটাও ক্লিয়ার। আচ্ছা, আমরা পরে দেখি কি বলছে। হাউ মেনি নাম্বার ফ্রম 1 to 200 inclusive are equal to the cube of an integer? তার মানে 1 থেকে 200 এর ভিতরে কতগুলো সংখ্যা আছে যেগুলাকে আপনি কিউব করলে এর ভিতরে থাকবে? 1 এবং 200 এর ভিতরে ঘন করলে 1 এবং 200-র ভিতরে থাকবে এমন কতগুলি সংখ্যা আছে। বিষয়টা হচ্ছে এরকম, ধরুন 1 এর ঘন করলে কি হবে, 1 হবে, এটা হতে পারে একটা। 2 এর ঘন করলে কি হবে, 8 হবে। আমরা 1 থেকে 200-র ভিতরে আছে। ঠিক একইভাবে 3 এর কিউব করলে আমরা কত বলতে পারি, 27। ঠিক একইভাবে 4 এর কিউব যদি করেন তাহলে আমরা কত বলতে পারি, 64। এইভাবে যদি যান তাহলে আপনি যে কয়টা সংখ্যা পাবেন সেই কয়টা সংখ্যার ঘন করলে সেই সংখ্যাগুলো আপনার 1 থেকে 200 এর ভিতরে থাকবে। তাহলে এমন সংখ্যা আসলে আমরা পাবো কয়টা? এমন সংখ্যা আমরা মেবি 5টা পাবো। 5টা পাবো, হ্যাঁ 5টা পাবো, কারণ 6টাতে চলে গেলে আমরা বেশিতে চলে যাব। মানে 5 কিউব মানে কত, 125, তাই না? আমরা যদি 6 কিউব করি 125, আমরা যদি 6 কিউব করি তাহলে কিন্তু বেশি হয়ে যাবে, 216। তার মানে এই পর্যন্ত আর যাওয়া যাবে না। তাহলে আমরা বলতে পারি 1 থেকে 5 পর্যন্ত, তার মানে 5টি সংখ্যা পাবেন যাদের ঘন করলে 1 থেকে 200-র ভিতরে থাকবে। তো যেহেতু আমাদের অপশনে এইরকম 5টি সংখ্যা নেই, সুতরাং আমাদের আনসার হবে কি, নান অফ দিস। ঠিক আছে, আসেন তাহলে আমরা পরে দেখি। এবার কি বলছে, ইফ স্টার ইজ ডিফাইন্ড ফর অল পজিটিভ রিয়েল নাম্বার। স্টার এখানে পজিটিভ রিয়েল নাম্বার ডিফাইন করছে, আর এ এন্ড বি বাই এ স্টার বি সমান এ বি ডিভাইডেড এ প্লাস বি। যদি তাই হয় তাহলে 10 স্টার 2 সমান কত সেটা জানতে চাওয়া হয়েছে। এই টাইপের প্রশ্ন পরীক্ষা একবার আসছে। জি, আচ্ছা, দেখেন এটা একটা ফাংশনের মতো কাজ করবে। ফাংশনটা কি, এখানে এ স্টার চিহ্ন দেওয়ার পর বি, এটার ফলাফল যেটা আসবে এই স্টার চিহ্ন দিয়ে বোঝাচ্ছে আর কি। এটা একটা ফাংশনের মতো কাজ করবে। এ আর বি উপরে গুণ হবে আর নিচে হবে এ আর বি এর যোগফল। দ্যাট মিন্স এ বি এর গুণফলকে এ প্লাস বি যোগফল দ্বারা ভাগ করে দিবেন। তার মানে এ আর বি এর রিপ্লেসমেন্টে যাই থাকুক অপারেশন তাই হবে। ঠিক আছে, তাহলে এর ভ্যালুটা হচ্ছে কত, 10, বি এর ভ্যালুটা হচ্ছে কত, 2। তাহলে কেমন করে অপারেট করবে, ওই যে এ আর বি গুণ হবে, দ্যাট মিন্স 2 ইন্টু 10 ইন্টু 2 হবে, ডিভাইডেড 10 প্লাস 2 হবে। এখন এ এবং বি এর ভ্যালু যদি অন্য কিছু থাকতো তাহলে একই ধরনের অপারেশন করতেন। আচ্ছা, এবার আশা করি বুঝতে পেরেছেন। 10 ইন্টু 2 আর এখানে কত, 12, তাহলে এখানে কত 6, 2 দিয়ে কাটলে 3, আর এখানে কত 5। তার মানে 5/3 আমাদের আছে নিশ্চয়ই, 5/3 অপশন ক। এই যে টাইপের কোশ্চেন গুলো, এগুলো আপনারা খুব বেশি একটা দেখেন নাই, যেটা অনেকে হয়তো এর আগে যদি কখনো নাও দেখে থাকেন হয়তো এটাকে স্টার না ভুলে বলবেন হয়তো গুণ সাইন, অথবা এটা প্লাস সাইন। এটা গুণ সাইন, প্লাস সাইন, মাইনাস
এটা কোনোটাই রিপ্রেজেন্ট করে না। এটা একটা অপারেশন বা একটা ফাংশনের মতো কাজ করে। তারা এখানে যেটা বলে দিছে আপনার সেটাই করতে হবে, ঠিক আছে? বিষয়টা যদি এমন বলতো যে এ আর বি এটার স্টার, এটার ফলাফল হবে এ মাইনাস বি ডিভাইডেড এ প্লাস বি, তাহলে আপনার তাই করতে হইতো, ঠিক আছে? আসেন আমরা নেক্সটে যাই, দেখি কি আছে। The highest common factor, that means গসাগু of two number is 12. দুইটি সংখ্যার গসাগু হচ্ছে 12। এবার আসেন their difference is 12, এবং তাদের ওই দুই সংখ্যার অরিজিনাল দুই সংখ্যার পার্থক্য তারা কত বলছে? 12। the number are, তাহলে ওই দুইটা সংখ্যা কি হবে? এখন দেখেন এই পার্থক্য দিয়ে আপনি কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন না, কারণ এখানে দেখবেন যে ম্যাক্সিমামেরই পার্থক্য কত আছে, এখানে 12 আছে। তো কোশ্চেনটা যদিও আপনার কি করতে হবে, অপশন টেস্টের কোশ্চেন, খুব দ্রুত অপশন টেস্টের কোশ্চেন গুলো কিভাবে সলভ করবেন আমরা প্রায় ক্লাসগুলোতে বলে থাকি, যেগুলো পিওর অপশন টেস্টের কোশ্চেন এগুলো আপনি শেষের থেকে অপশন টেস্ট করেন। তাহলে অপশন ডি তে দেখেন এখানে 96 এবং 84, এটা বিয়োগ করলে আমাদের কত আসতেছে? 12। তাহলে আমার একটা শর্ত ফিল আপ করছে, আর একটা শর্ত আমাকে ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে এই যে দুইটা সংখ্যা তার হাইয়েস্ট কমন ফ্যাক্টর গসাগু, সেইটা আমাদের বিয়োগফল কত? বিয়োগফল 12, এবং হাইয়েস্ট কমন ফ্যাক্টর দ্যাট মিন্স গসাগু যেটা, সেইটাও 12 হইতে হবে। দেখেন তো 96 এবং 84 এর গসাগু কি 12 হয় কিনা দেখেন। তাহলে আমরা 8 বার অঙ্ক তো 96, 7 বার অঙ্ক তো 84, এরপরে তো আর কিছু কমন যায় না, তার মানে 12 পর্যন্ত কমন আছে এই দুইটা সংখ্যার মধ্যে। সবচেয়ে বড় কমন উৎপাদক হচ্ছে 96 এবং 84 এর মধ্যে সবচেয়ে বড় কমন উৎপাদক হচ্ছে 12, তার মানে গসাগু 12, সবচেয়ে বড় কমন উৎপাদক মানেই হচ্ছে গসাগু। ইয়েস, আমাদের আনসার মাস্ট বি কি হবে? এটা হবে। দুইটা কন্ডিশন কি ফুলফিল করছে ভাই? এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আপনার জন্য পরীক্ষায় ইম্পর্টেন্ট। আসলে আমরা পরে দেখি কি বলছে। The product of two numbers is 2028. দুইটি সংখ্যার গুণফল 2028 যদি হয়, their highest common factor 13, এবং তাদের লসাগু যদি আপনার গসাগু যদি আপনার 13 হয়, তাহলে the number of such pair is, তাহলে ওই দুইটা সংখ্যার কয়টা পেয়ার তৈরি করতে পারবেন, বা ওই দুইটা সংখ্যা কত ভাবে তৈরি করতে পারবেন, কয়টা জোড়াই তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন আপনার কাছে হইতে পারে। আপনারা লসাগু গসাগুর অনেক কোশ্চেন করছেন, এরকম কোশ্চেন গুলো খুব বেশি একটা আপনারা অ্যাড্রেস করেন নাই হয়তো। আচ্ছা, আমরা একটা চিন্তা করি যে আমার প্রথম সংখ্যাটা হচ্ছে সাপোজ এক্স, আমি প্রথম এবং দ্বিতীয় এই দুইটা সংখ্যার অনুপাত ধরে নিই, ঠিক আছে? ধরেন আমার ফার্স্ট সংখ্যা আর সেকেন্ড সংখ্যার অনুপাতটা আমি বললাম এক্স অনুপাত ওয়াই। এখন আপনাদের মনে আছে কিনা যে অনুপাত কতক্ষণ পর্যন্ত, কখন আপনার অনুপাতকে কতক্ষণ পর্যন্ত কাটবেন? যখন দুইটার ওয়ান ভিন্ন আর কোন উৎপাদক কমন থাকে না, তার মানে ওই দুইটা সংখ্যার কো প্রাইম নাম্বার এরা যদি পরস্পর না হয় ততক্ষণ পর্যন্ত এদেরকে কাটতে হয়। যাই হোক, আমাদের এক্স এবং ওয়াই এরা হচ্ছে অনুপাত, তার মানে আমার এইখানে দেখেন গসাগুটাও দেওয়া আছে কত? 13। তাহলে আমি এরকমটা বলতে পারি না যে আমার ফার্স্ট নাম্বার যেটা সেটা হবে 13 ইন্টু এক্স, 13x, আমার সেকেন্ড নাম্বার যেটা হবে সেটা হবে 13 ইন্টু ওয়াই, বলা যায়। ওকে, যেহেতু গসাগু আপনারা মনে পড়ে কিনা দেখেন, অনুপাত থাকলে আমরা ওই যে এক্স ধরতাম দুইটাকেই, ওইটা আসলে কি ছিল? গসাগু। আর এখানে এক্স এর ভ্যালুটাই দেওয়া আছে কত? 13, এটাই গসাগু। আর এক্স এবং ওয়াই এরা হচ্ছে ওই দুই সংখ্যার অনুপাত। আচ্ছা, এবার আসেন, তারা বলছে এই দুইটা সংখ্যা গুণ করলে নাকি কত হবে? 2028 হবে। তার মানে আমরা এটা বলতে পারি যে 13x ইন্টু 13y সমানই আসলে কত? 2028। তাহলে এখান থেকে এক্স ওয়াই এর গুণফলটা কত আসতেছে দেখেন, 2028 কে আমি ভাগ দিব 13 গুণ করলে বর্গ, তার মানে 169। তাহলে আমাদের এক্স ওয়াই এর ভ্যালুটা চলে আসবে, তার মানে কতবার যাবে? একবার, তারপরে দুইবার, দ্যাট মিন্স 12। তাহলে এক্স এবং ওয়াই এর গুণফল আপনি কি পাইছেন? 12 পাইছেন। তার মানে আপনার বিষয়টা হচ্ছে এমন, এই দুইটাকে গুণ করে যদি 12 পান, তাহলে এই 12কে আপনি সাজাবেন। কেমন করে সাজানো যায় খেয়াল করে দেখেন, আমরা কয়টা উপায়ে সাজাইতে পারি 12কে? আচ্ছা, আমি তো চাইলে এইটা বলতে পারি যে 3 আর 4 যদি যোগ করি তাহলে কি হয়? 12 হয়। আবার আমরা দেখেন এইটাও বলতে পারি যে 1 আর ধরেন 11, এদেরকে যদি যোগ করি তাহলে আমার কত হচ্ছে? 12 হচ্ছে। এখন আমার এমন ভাবে সংখ্যাগুলো তৈরি করতে হবে যাতে ওই দুই সংখ্যা কো প্রাইম হয়, মানে তাদের সহমৌলিক যাতে কি হয়, মানে দুইটা সংখ্যা যাতে সহমৌলিক হয়। দেখেন 3 এবং 4 সহমৌলিক, 1 এবং 11 এরাও সহমৌলিক, আরো কিছু হতে পারে, ঠিক আছে? আপনি আরো ধরতে পারেন। তবে আমরা এই কন্ডিশনে না না 3 আর 4 না, সরি, আমি ভুল করে ফেলছি। আমাদের এখানে কত? 12 না? তার মানে আমরা যেটা বলবো
সরি, আমরা আমরা যেটা বলবো 3 আর 6 না বলে আমরা 12, 3 আর 4 গুণ করলে কত হয়? হ্যাঁ, যোগ না, এখানে গুণ না, এক্স ওয়াই তো গুণ, গুণের কথা চিন্তা করবেন, তাহলে কত হয়? 12 হয়। আবার আমরা এটা বলতে পারি 1 আর 12 এদেরকে গুণ করলে কত হয়? 12 হয়। গুণ হবে, যোগ না, সরি, 12 হয়। আর কিভাবে হয়? আমরা 6 দুগুণে 12 বলতে পারি, কিন্তু এটা নেওয়া যাবে না। কারণ কি? কারণ হচ্ছে এদের মধ্যে আপনার 1, এরা কিন্তু কো-প্রাইম না, সহমৌলিক না, এই জন্য আমরা নিতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই দুইটা ওয়েতেই কিন্তু সাজাইতে পারি দুইটা সংখ্যাকে। এখন আপনি যদি বলেন এখানে 4 ইন্টু 13 প্লাস আপনি যদি বলেন 3 ইন্টু 13, আপনি গুণ করে দেখেন এই 28, 20, 88 হবে। ঠিক পরেরটাও তাই হবে, যোগ না, গুণের কথা বললাম আর কি। তাহলে আমরা আসলে এই দুই ভাবে সাজাইতে পারি, এর উপরে আমরা যেতে পারবো না। তাহলে এই সাজানোগুলো কেমন করে হবে? সহমৌলিক সংখ্যা হইতে হবে। তাহলে 12কে ভাঙেন এবং তাদের সহমৌলিক হয় এমন কয় ভাগে ভাঙা যাচ্ছে? 2 ভাগে। এটা একটা আপনাদের জন্য কঠিন কোয়েশ্চেন ছিল হয়তো পরীক্ষার হলে। এবার আসেন আমরা লসাগু থেকে আরো একটা কোয়েশ্চেন দেখি। এখানে কি বলছে? ইফ দ্য সাম অফ টু নাম্বার ইজ 36, মানে দুইটা সংখ্যার যোগফল তারা বলে দিচ্ছে 36, and their highest common factor and lowest common factor, that means লসাগু 3 এবং গসাগু হচ্ছে কত? 105 রেসপেক্টিভলি, যথাক্রমে। ফাইন, the sum of the reciprocal of these two number is, তাহলে ওই দুইটা অরিজিনাল সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার যোগফল কত? রিসিপ্রোকাল মানে তার বাংলাটা হলো গুণাত্মক বিপরীত সংখ্যা। আমি অনেকবার বলছি। তাহলে তারা দুইটি সংখ্যার যোগফল বলে দিচ্ছে 36 এবং ওই দুই সংখ্যার লসাগু গসাগু বলে দিচ্ছে। এখন ওই দুই সংখ্যার রিসিপ্রোকালের সাম জানতে চাইছে। তার মানে দেখেন এই প্রশ্নটা আপনার পরীক্ষার হলের জন্য একটু অন্যরকম মনে হতে পারে, যে খুব বেশি একটা অ্যাড্রেস করেন নাই, এরকম মনে হতে পারে এর আগে। আচ্ছা, আপনি মনে করেন আমার প্রথম সংখ্যাটা যদি x হয় আর আমার দ্বিতীয় সংখ্যাটা যদি y হয়, তাহলে x এর রিসিপ্রোকাল কি? আমি অনেকবার বলছি 1/x, গুণাত্মক বিপরীত সংখ্যা। y এর রিসিপ্রোকাল মানে কি? 1/y। এখন এই দুইটাকে যদি আপনি যোগ করে দেন তাহলে কি দাঁড়ায়? দুইটাকে যদি আমরা যোগ করি, তার মানে 1/x প্লাস 1/y। এখন এখানে যদি আপনি লসাগু নেন xy, তাহলে কি থাকে? y প্লাস x, দ্যাট মিন্স আমি যদি সাজিয়ে লিখি x প্লাস y থাকে। এখন আসেন তারা কি বলছিল যে দুইটি সংখ্যার যোগফল কত বলছে ভাই? দুইটি সংখ্যার যোগফল 36, তার মানে x আর y, এইটি x প্লাস y দুইটি সংখ্যার যোগফল। এখানে আপনি কত বসাইতে পারেন? 36। এখন আপনাদের মনে পড়ে কিনা, আমি অনেকবার আমাদের লসাগু ক্লাসে বলছি যে দুইটি সংখ্যার গুণফল, ফার্স্ট এবং সেকেন্ড নাম্বার গুণফল লসাগু এলসিএম ইনটু হাইয়েস্ট কমন ফ্যাক্টর গসাগু। তার মানে দুইটি সংখ্যার গুণফল সমান ওই দুই সংখ্যার লসাগু ইনটু গসাগু। তার মানে এই দুই সংখ্যার লসাগু ইনটু গসাগু মানেই তো ওই দুই সংখ্যার গুণফল। তাহলে এখানে একটা লসাগু এবং গসাগু দেওয়া আছে কত? 3 এবং 5। তার মানে আমি যদি 3 এবং 5 গুণ করে দেই, তাহলে ওই দুই অরিজিনাল সংখ্যার গুণফল চলে আসবে, দ্যাট মিন্স এক্স ওয়াই এর ভ্যালুটা চলে আসবে। ইয়েস, এইবার এটাকে ক্যালকুলেশন করলে আপনি আনসার পেয়ে যাবেন। আমরা যদি এখানে কাটাকাটি করি, 12, 3 12 কত? 36। আর যদি আমরা এখানে 3 দিয়ে কাটি, তার মানে 3 দিয়ে কাটলে আমাদের এখানে 4 আর 3 তিরিকে এখানে হচ্ছে আমাদের কত? 9 আর হচ্ছে 3 5 15, তার মানে 35। তার মানে 4/35 কোথায় আছে? অপশন সি তে। দেখেন এই কোশ্চেনটা কিন্তু মোটেও আপনার জন্য খুব বেশি ইজি না পরীক্ষার হলের জন্য, কিন্তু খুব সময় বেশি লাগার কথা না। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আপনি খুব দ্রুত করতে পারবেন। আমার বিশ্বাস এই পর্যন্ত আপনারা বইগুলোতে বা বিগত সালের কোশ্চেন, এই যে কোশ্চেনটা, এমন করে কোশ্চেন খুব কমই আপনারা হয়তো অ্যাড্রেস করছেন, আর পরীক্ষা আসলে এমন কোশ্চেনটাই আসবে। কনসেপ্ট ঠিক আছে, ওই যে একটাই কনসেপ্ট, ফার্স্ট সংখ্যা, ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার সমান এলসিএম ইন্টু হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ওই দুই সংখ্যার লসাগু ইনটু গসাগু। এই কনসেপ্ট থেকে এই প্রশ্নটা তৈরি করা। আচ্ছা, এখানে দুইটা জিনিস জানতে হবে, লসাগু গসাগু ভালো করে জানতে হবে এবং রিসিপ্রোকাল মানে কি ওইটা ভালো করে বুঝতে হবে। এবার আসেন আমরা একটু দেখি যে আমাদের সাথে কমেন্টসে কেউ আছেন কিনা। ঠিক আছে, অনেকে কমেন্টস করছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মিস্টার পাউল, ওকে, নমস্কার স্যার বলেছেন। 12 বলেছেন। আচ্ছা, আমি অনেকের আপনাদের কমেন্টস গুলো পড়তে পাচ্ছি না, আমরা কমেন্টস না পড়ে বরং ম্যাথ গুলো সলভ করার চেষ্টা করি। পরে দেখেন কি বলছে, প্রোডাক্ট অফ টু কো প্রাইম নাম্বার, দুইটি সহমৌলিক সংখ্যার গুণফল ইজ 170। তার মানে দুইটি সহমৌলিক সংখ্যার গুণফল যদি 117 হয়, দেয়ার এলসিএম শুড বি, তাহলে ওই দুই সংখ্যার লসাগু কি হবে?
বাই দুইটি সহমৌলিক সংখ্যার গুণফল 117 হইলে ওই দুই সংখ্যার লসাগুটা আসলে কি হবে। ধরেন আমার প্রথম সংখ্যাটা যদি আমি 1 বলি, আমার দ্বিতীয় সংখ্যাটাকে যদি আমি 117 বলি, তাহলে এই দুই সংখ্যার লোয়েস্ট কমন মাল্টিপল মানে লসাগু কি হবে 1 ইন্টু 117, তার মানে কি হবে 117ই হবে না। দেখেন খুবই সিম্পল কোয়েশ্চেন, মানে এটার জন্য খাতা কলমও লাগে না, আর পরীক্ষা আসলে এমন কোয়েশ্চেনই আসে। তাহলে আমাদের এটা অনেকটা মানে আইকিউ টাইপের কোয়েশ্চেন। তাহলে সংখ্যা আসলে কি হইতে পারে, ওই 117ই হইতে পারে কো প্রাইম নাম্বার যদি হয়। ধরেন তারা এমনটা বললো যে ধরেন আমি এমন বললাম যে দুইটি সংখ্যার গুণফল, তারা এখানে বলেছে প্রোডাক্ট অফ টু কো প্রাইম নাম্বার, দুইটি সহমৌলিক সংখ্যার গুণফল যদি 117 হয় তাহলে ওই দুই সংখ্যার লসাগু কি হইতে পারে। আচ্ছা আমি এখানে ধরেন একটা সংখ্যা বললাম 3 আর একটা সংখ্যা বললাম 5, দুইটি সংখ্যার গুণফল কত 15, দুইটি সংখ্যার গুণফল আমি 15 বলে দিলাম। এখন বলতেছে তাহলে ওই দুই সংখ্যার লসাগু কি হবে, ওই দুই সংখ্যার লসাগু কি হবে। আপনি বলেন একটা সংখ্যা আমি বললাম 3 আর একটা সংখ্যা 5, এই দুইটা কি কো প্রাইম নাম্বার না। এখন এই দুই সংখ্যার আমি লসাগু বলে দিছি কত 15। এখন বলেন তারা আমাদের কাছে জানতে চাইছে কি লসাগু, তাহলে আমার যেটা দেওয়া আছে 15, এই 15ই আসলে এই 15 কিন্তু দুইটা সংখ্যা না, দুই সংখ্যার গুণফল। তাহলে ওই দুই সংখ্যার লসাগু কি এই 15ই হবে না, 15ই হবে। আচ্ছা হ্যাঁ শুধু কো প্রাইম, হ্যাঁ এখন আপনি 117 কে ভাঙেন তো, 117 কে কি ভাঙতে পারবেন, এমন দুইটা সংখ্যা বের করেন কো প্রাইম দিয়ে 117 কে ভাঙা যায়। 15 কে না হয় কো প্রাইম দিয়ে ভাঙতে পারছেন, 3 আর কত 5, কিন্তু 117 কে ভাঙেন তো। 15 একটা কি সংখ্যা ছিল, যৌগিক সংখ্যা ছিল। ধরেন আমি যদি এমনটা বলি, ধরেন আমরা এটা বললাম 19, দুইটি সংখ্যার গুণফল 19, তাহলে ওই দুই সংখ্যার লসাগু হবে বলেন। দুইটি সংখ্যার গুণফল, দুইটি কো প্রাইম নাম্বারের গুণফল 19, দুইটি কো প্রাইম নাম্বারের গুণফল 19, তাহলে ওই দুই সংখ্যার লসাগু কি হবে। তাহলে ভাই আপনি এই 19 সংখ্যাটার পুরো প্রাইম যদি করেন তাহলে 1 আর 19 ছাড়া আর কোন উৎপাদক আছে যেহেতু মৌলিক, তার মানে তাদের লসাগু কি, লসাগু এই দুইটার গুণফল মানে কি সেই 19ই তো আসবে। ভাই এই যে সিম্পল, একটা ভেরি সিম্পল একটা কোয়েশ্চেন, কিন্তু আপনি এটা ভাবেনই নাই, আজীবন লসাগুর ম্যাথ করে গেছেন। হ্যাঁ ছোট থাকলে লসাগু করতে হয়, এই যে এই প্রবণতায় পড়ে আছেন, আপনি ভিতরে ঢোকেন নাই, পরীক্ষা প্রশ্ন এইভাবে আসবে, তখন আপনি কিছুই কাজে লাগাইতে পারবেন, অথচ এটা দেখে অ্যান্সার করা যাচ্ছে। ওকে, এটাই বলছিলাম যে আপনারা আজকের কোয়েশ্চেন গুলো ম্যাক্সিমাম কোয়েশ্চেনই আপনারা বাজারে খুব বেশি বইগুলোতে আপনারা পাইলেও খুঁজে পাবেন না, ঠিক আছে। হ্যাঁ খুব বেশি কম সংখ্যক বইগুলো, এগুলো সবই হচ্ছে ইম্পর্টেন্ট ওয়েবসাইট গুলো থেকে নেওয়া কোয়েশ্চেন। তো আপনারা এগুলা খুব যে একটা দেখছেন তাও কিন্তু না। আসেন আবার এবার দেখি আমরা কি বলছে, দা লিস্ট নাম্বার অফ টু স্কোয়ার টাইলস। আচ্ছা এটা আমরা এখন আর না করাই, এটা জ্যামিতির কোয়েশ্চেন পড়ে যাই। দ্য স্মলেস্ট, এটাও লসাগু কনসেপ্টের কোয়েশ্চেন ছিল। দ্য স্মলেস্ট ফ্র্যাকশন হুইচ ইজ অফ এত 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 উইল ডিভাইডেড এক্স্যাক্টলি। ভাই খুবই মজার একটা কোয়েশ্চেন। তারা বলতেছে কি জানেন, এইখানে যে ফ্র্যাকশন গুলো দেখতে পাচ্ছেন, দ্য স্মলেস্ট ফ্র্যাকশন, নিচের কোন সবচেয়ে ছোট ভগ্নাংশটি, হুইচ ইজ এত 5/14 10/21 will be divided exactly। তার মানে নিচের কোন অপশনটা দিয়া, এখানে যে আমাদের 4টা অপশন আছে, এই 4টা ভগ্নাংশের কোন ভগ্নাংশ দিয়া এই সবগুলো ভগ্নাংশকে নিঃশেষে বিভাজ্য করতে পারবেন। দেখেন আমি প্রশ্নটা যদি এমন করে বলতাম যে ধরেন 6, 5, 10, যদি এমন করে বলতাম যে 6, 5, 10 এই সংখ্যাগুলোকে নিঃশেষে বিভাজ্য করতে পারবেন সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়া, তখন আপনারা খুব মজা করে বলতেন যে ভাই এর লসাগু দিয়া, তাই তো। কিন্তু এবার আমি অরিজিনালি এরকম ইন্টিজারে বলি নাই, বলছি 2-3টা ফ্র্যাকশন। এখন এই 3টা ফ্র্যাকশনকে নিঃশেষে বিভাজ্য করা যাবে নিচের কোন ভগ্নাংশ দিয়া, তার মানে কি, তার মানে হলো এই সবগুলো ভগ্নাংশের লসাগু। তাহলে এইবার যদি আপনি ভগ্নাংশের লসাগু কিভাবে বের করে ওইটা না জানেন, তাহলে তো ভাই এটা আপনার জন্য অনেক কঠিন কোয়েশ্চেন। তার মানে কনসেপ্টটা বুঝছেন কিনা, যে এই 3টা ফ্র্যাকশনকে ভাগ করা যাবে নিচের কোন ফ্র্যাকশন দিয়া, তার মানে আমার এই 3 ফ্র্যাকশনের লসাগু যেটা, সেটাই হবে আনসার। এই সবাই কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন তো।
যেমন আমি বলছিলাম আর কি 6, 5, 10 এই তিনটা সংখ্যাকে সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবেন, তখন ঠিকই বলতে পারতেন যে 6, 5, 10 এর লসাগু কত, সেটা দিয়া, তাই না, 30 দিয়া। কিন্তু এখানে তো ওই রকম ইন্টিজার নাই, কি আছে, ফ্র্যাকশন। তার মানে আমাদের এই তিনটা ফ্র্যাকশনের লসাগু নিতে হবে। এখন আপনি ফ্র্যাকশনের এলসিএম নেওয়া যদি না জানেন তাহলে আপনার জন্য বেশ কঠিন। ভাই ফ্র্যাকশনের এলসিএম হলো উপরে হবে ওই লবগুলোর লসাগু, যেটা জানতে চাইবে সেটা উপরে লবগুলোর লসাগু, আর নিচে হবে হরগুলোর গসাগু। তাহলে এখানে আমরা বলবো লবের লবের ল সা গু, আর নিচে হবে হরের গ সা গু। এখন আসছেন তাহলে এটা আমরা কিভাবে করব। তার মানে এখানে আপনি এখানে লবের লসাগু বের করেন 5, 6 এবং 10 এর লসাগু কত, 30। তাহলে এখানে হবে আমাদের কত, 30। 7, 14 এবং 21 এর গসাগু কি হবে, 7ই হবে, কারণ 7, 14, 21 এর সবচেয়ে বড় কমন উৎপাদক হচ্ছে কত, 7। তার মানে আনসারটা কি হবে, 30/7। খুব মজার একটা প্রশ্ন কিন্তু। আপনারা বলেন তো আসলে কতটুকু ক্লিয়ার হয়েছেন, এটা পুরোপুরি ক্লিয়ার তো নাকি? হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি জিজ্ঞেস করি আজ পর্যন্ত আপনারা এই কোশ্চেনটা অ্যাড্রেস করছেন, এই টাইপের কোশ্চেন করেন নাই, কিন্তু খুব বেশি কেউ করেন নাই। তাই বলা হচ্ছে পরীক্ষার হলে আপনার এমন কোশ্চেন গুলো আসতেছে যেগুলো খুব সহজ, কিন্তু আপনি খুব বেশি অ্যাড্রেস করেন না এর আগে। আচ্ছা, আমরা পরে দেখি কি বলছে। 4, অনেক টাইম লাগবে। হ্যাঁ, এখানে কি বলছে, 4 bells commence tolling together। তারা বলছে 4টা বেল একসাথে বেজে উঠছে, এন্ড এবং টুল এট দা ইন্টারভেলস, মানে 4টা বেল একসাথে বাজলো। প্রথমে বাজার প্রথম বেলটা 3 সেকেন্ড, দ্বিতীয় বেলটা 9 সেকেন্ড, পরেরটা 12 সেকেন্ড, পরেরটা 15 সেকেন্ড রেসপেক্টিভলি তারা বাজতে শুরু করলো। তার মানে 4টা বেল প্রথমে একসাথে বেজে গেল। তারপরে প্রথম বেল তার ঠিক 9 সেকেন্ড, 3 সেকেন্ড পরে, দ্বিতীয় বেল তার ঠিক 9 সেকেন্ড পরে, 12 সেকেন্ড পরে, 15 সেকেন্ড পরে বাজছে। ফাইন। in 60 minutes how many times they will toll together। তার মানে 30 মিনিটের 60 মিনিটের মধ্যে, 60 মিনিট, দ্যাট মিন্স 60 মিনিটের মধ্যে তারা কতবার বাজবে। এই কোশ্চেনটাও কিন্তু আমার ক্লাসগুলোতে আমি অনেকবার বলছি, এই টাইপের কোশ্চেন একদম ধরে ধরে। এখন এটার মধ্যে একটা টুইস্টও আছে বটে। তা আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এলসিএম বের করা। কাদের এলসিএম, 3, 9, 12 এবং 15 এদের লসাগু বের করা। তাহলে 3, 9, 12, 15 এর লসাগু কত হবে, 180। তার মানে 180 সেকেন্ড পর পর এই 4টা বেল একসাথে বাজা শুরু করে। 180 সেকেন্ড পর পর এই 4টা বেল একসাথে বাজা শুরু করে। ফাইন। প্রশ্ন তো আমাদের এটা না, প্রশ্ন হচ্ছে 30-60 মিনিটের মধ্যে ওরা কতবার বাজবে। আচ্ছা, তাহলে 180 কে আমরা সেকেন্ড থেকে মিনিটে নিয়ে আসি। তাহলে 180 ডিভাইডেড 60 মিনিটে আমরা কনভার্ট করে ফেললাম। তার মানে আমরা এখানে বলতে পারি 3 মিনিট পর পর বাজবে। এখন প্রশ্ন হলো ইন 60 মিনিট, তার মানে এই 60 মিনিটের মধ্যে কতবার বাজবে। হয়তো আপনারা খুব সহজে বলবেন এটা কোনো বিষয় হলো, 60/3, তার মানে কতবার, 20 বার। আসলে কি আনসার 20? বলেন তো। 20 না, +1। কেন 1? কারণ হচ্ছে একবার তো আপনার বাঁচতে হবে। হ্যাঁ, একবার তো বাঁচতে হবে, ওই যে গাছ লাগানোর মতো, যে একবার তো বাঁচতে হবে। একবার যদি না বাজে তাহলে আপনি টাইম ফ্রেম 3 মিনিট পর পর কাউন্ট করবেন কই থেকে। ইয়েস, এই জন্য 1 কি হবে, যোগ হবে। খুবই মজার কোয়েশ্চেন কিন্তু। অতএব ওরা আসলে 21 বার বাজবে। আশা করি বুঝতে পেরেছেন। এই টাইপের কোয়েশ্চেন গুলো আপনারা দেখে নিয়েন, বা দেখার দরকার নাই, যা দেখছেন এই পর্যন্তই চলবে। এর আগে তো অনেক কিছুই দেখছেন, এখন জাস্ট পরীক্ষার হলে বুঝে একটু অ্যাপ্লাই করতে পারলেই হয়। ক্লাস কি রেকর্ড? আচ্ছা, জানি না, অবশ্যই রেকর্ড। আচ্ছা, স্যার বেস্ট ছিল। ওকে, আমি এখন অনেকের কমেন্টস পড়ি নাই। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আমরা আমাদের জুমে অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, আসেন আমরা পরে দেখি কি বলছে। when, যখন a certain number is divided by 7, যখন একটা সংখ্যাকে আপনি 7 দিয়ে ভাগ করবেন, এই কনসেপ্টও ইম্পর্টেন্ট, the remainder is 0। আচ্ছা, 7 দিয়ে ভাগ করবেন, বাক্সে 0 হবে, এইটুকুই যদি বলি তাহলে প্রথম সংখ্যাটা কি হইতে পারে, 7 দিয়ে ভাগ করবেন, বাক্সে 0 হবে, তাহলে সেই সংখ্যাটা আসলে 7ই হইতে পারে। 7 কে 7, বাক্সেস কত, 0, তাই না? তাহলে এই 7 সংখ্যাটা যদি বলি কিভাবে পাবেন, আপনার ইনফরমেশন 7
মানে ভাজক, ভাগফল আর ভাগশেষ দেওয়া আছে, তাহলে এই ভাজ্য আপনি কিভাবে পাবেন? ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, এই তো এমন করে। ফাইন। এবার ইফ দ্য রিমাইন্ডার ইজ নট জিরো, ভাগশেষ কিন্তু জিরো হবে না। ওয়েন, যখন নাম্বার ইজ ডিভাইডেড বাই 14, যখন আবার ওই সংখ্যাকে ভাই 7 দিয়ে ভাগ করবেন ভাগশেষ জিরো হবে, কিন্তু আবার ওই সংখ্যাকে যদি 14 দিয়ে ভাগ করেন তাহলে দ্য রিমাইন্ডার মাস্ট বি, তাহলে রিমাইন্ডার অবশ্যই কি হইতে হবে? আচ্ছা, 7 দিয়া ভাগ করলে ভাগশেষ জিরো হবে এমন সংখ্যা ভাই 7 এর গুণিতক, মাস্ট বি 7 এর গুণিতক হইতে হবে। 7 দিয়া ভাগ করলে ভাগফল জিরো হবে জগতের ওই সংখ্যা যে সংখ্যাগুলো 7 এর গুণিতক, সহজ করা 7 এর নামটা। তার মানে আমি যদি বলি 7 দুগুণে কত? 14। এখন আপনি দেখেন এই 14 কে যদি আপনি 14 দিয়া ভাগ করেন তাহলে আমাদের ভাগশেষ কিন্তু জিরোই আসতেছে। তো তাদের প্রশ্ন হলো ভাগশেষ মাস্ট বি 14 দিয়া ভাগ করলে কত হবে? তাহলে আমি যদি এইবার 7 দুগুণে 14 না বলে 3 সাথে 21 বলি, 3 সাথে যদি 21 বলি, আমরা যদি 3 গুণ নেই তাহলে এই 21 কে যদি এইবার আমি 14 দিয়া ভাগ দিই তাহলে একবার যাচ্ছে। তাহলে আমরা বিয়োগ যদি করি, আমাদের বলেন এখানে আমাদের ভাগশেষটা কত থাকছে? 7। তাহলে আমার মাস্ট বি ভাগশেষ কি থাকবে? 7 থাকবে। বুঝতে পেরেছেন? ইয়েস, এটা খুব মজার কোশ্চেন ভাই, এই ধরনের কোশ্চেন গুলোই কিন্তু পরীক্ষায় পাবেন। আপনি দেখেন, আমি হয়তো এটা বলছি না যে এই কোশ্চেনটাই পাবেন, আমি কখনোই আমার যতগুলাই আমি লেকচার ইয়াটিয়া বলি কিনা বা আপনাদের সাজেশন দিই কিনা, এই কোশ্চেনই যে পাবেন এটা তো না ভাই, এই কনসেপ্টটা পাবেন, তার জন্য আপনার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, যেহেতু 14 বলছে, 14 যেহেতু বলছে, সুতরাং 7 তো বলে নাই। তো যদি 14 বলছে যেহেতু, তার মানে 7 এর গুণিতক গুলোই হবে, তবে সব না, ঠিক আছে? আর যেগুলো হবে না ওইগুলো আবার ভাগশেষ কি থাকবে? 7ই থাকবে। আপনারা এখন 3 সাথে 21, 4 সাথে 28 করেন, 5 সাথে 35 করেন, এইভাবে চলতে থাকেন। আচ্ছা, আমরা পরে যাই কি বলছি, দ্য স্মলেস্ট নাম্বার, সবচেয়ে ছোট সংখ্যা, which when divided by 5, 10, 12 and 15 leaves remainder 12 each। তারা বলছে সবচেয়ে ছোট কোন সংখ্যা যাকে 5 দিয়া, 10 দিয়া, 12 দিয়া, ইভেন 15 দিয়া ভাগ করেন ভাগশেষ কিন্তু 2 থাকবে। আমার ক্লাস যারা করছেন তারা এগুলা জানেন আমি কেমন করে আপনাদের শিখাইছিলাম। তাহলে এই পর্যন্ত একটা প্রশ্ন হইতে পারে, এই পর্যন্ত আমার আনসারটা কি হবে? 5, 10, 12 এবং 15 দিয়া ভাগ করবেন, ভাগশেষ থাকবে কত? 2। তাহলে 5, 10, 12, 15 এর লসাগু। তাহলে আমরা যদি বলি এখানে এলসিএম কার 5, 10, 12 এর লসাগু কত আসবে? 5, 10, 12, 30, 30 না 60, 60 আমাদের লসাগু এখানে। আচ্ছা, তার মানে দেখেন 60 কে 5 দিয়ে ভাগ করলেও ভাগশেষ 0, 10 দিয়ে ভাগ করলেও ভাগশেষ 0, 12 দিয়ে ভাগ করলেও ভাগশেষ 0, 15 দিয়ে ভাগ করলেও ভাগশেষ 0। কিন্তু না, তারা বলছে ভাগশেষ 2 থাকবে। খুবই সিম্পল, আমি এই 60 এর সাথে 2 যোগ করে দেই, তাহলে আমার কত? 62। ওকে ফাইন, 62 কে আপনি 5 দিয়া, 10 দিয়া, 12 দিয়া, 15 দিয়া যেটা দিয়ে ভাগ করেন না কেন ভাগশেষ 2 থাকবে। কিন্তু প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে বাট কিন্তু when divided by 7 leaves no remainder। আবার বলতেছে আপনি যদি 7 দিয়ে ভাগ করেন তাহলে আবার কোনো ভাগশেষই থাকবে না। ভাই 62 কে তো 7 দিয়ে ভাগই করা যায় না, তাহলে এটা আমাদের আনসার না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই 60 এর গুণিতক গুলোর সাথে 2 যোগ করতে হবে। আচ্ছা, 60 তো আমার 60 দিয়ে ভাগ যাচ্ছে না। আচ্ছা, তাহলে 60 দুগুণে কত? 120। 120 আমার এখানে আশেপাশে আনসার নাই। 120 আপনি একটু অপশনের দিকে তাকান, এই অপশনের দিকে তাকালে খুব সহজে আনসার পাওয়া যায়। তার মানে আমার আসলে 60 এর আশেপাশে 60 এর সাথে 2 যোগ করলে যেটা সেটাও না, আবার 60 দুগুণে 120 এর সাথে 2 যোগ করলে সেটাও না। তাহলে 3 60 কত? তাহলে আমি যদি 3 দিয়ে গুণ করি, 3 60 কত? 318, 180। 180 কে আপনি 5 দিয়া করেন, 10 দিয়া করেন, 12 দিয়া করেন, 15 দিয়া করেন, ভাগশেষ 0 থাকবে। কিন্তু তার সাথে 2 যোগ করে দেন, তাহলে আবার ভাগশেষ কত থাকবে? 2 থাকবে। কিন্তু এই 82 কে আপনি 7 দিয়ে ভাগ করে দেখেন, ভাগশেষ 0 থাকবে। দেখেন তো তাই হয়নি কিনা? 182 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ 0 আসে কিনা? 7 দুগুণে কত? 14, 6 সাথে কত? 42। তার মানে আমাদের 0 আসতেছে না? ইয়েস, তাহলে আমাদের আনসারটা কত হবে? 182। এখন পরীক্ষার হলে এটা খুব দ্রুত আনসার করা ওয়ে কি, আপনি আগে লসাগুটা নির্ণয় করেন। লসাগু কত? 60। তাহলে 60 এ নাই, 60 তো নাই এখানে, সুতরাং 60 এর উপরে, তাহলে 60 দুগুণে 120, 120 এর আশেপাশেও নাই কেউ, তাহলে 91 তো প্রশ্নই আসে না। তার মানে 3 60 কত? 180।
তাহলে 180 সাথে যোগ করলে দুই দুই যোগ করলে 182 আছে অপশনে, ইয়েস, তাহলে এইটি আনসার। তার মানে আপনার খাতা কলম লাগারও দরকার নাই, আপনার কনসেপ্ট কেন, আপনি মুখে মুখে আনসার করতে পারবেন। ইয়েস, এই টাইপের ম্যাথ গুলো আপনি পরীক্ষায় সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। এবার আসেন, দ্য এলসিএম এন্ড রেশিও অফ 4 নাম্বারস আর 630। তারা বলতেছে যে 4টি সংখ্যার লসাগু যদি 360 and 2:3:5:7 রেসপেক্টিভলি, আর ওই 4টি সংখ্যার অনুপাত যদি আপনার 2, 3, 5, 7 হয়, তাহলে দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট এন্ড লোয়েস্ট নাম্বার, তাহলে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট যে সংখ্যা দুইটা আছে তার ডিফারেন্সটা কত, আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। এটা আমরা তাহলে কি করব, এখানে লসাগু দেওয়া আছে, তার মানে আমরা লসাগু কিভাবে পাই, ওই সংখ্যাগুলোর কমন আনকমন উৎপাদকের গুণফল, সেটাই তো লসাগু। তাহলে আমরা অনুপাত ধরে খুব দ্রুত কাজ করি, এটাকে আমি বলি 2x, প্রথম সংখ্যাটা এক্স্যাক্টলি 2x, আমাদের দ্বিতীয় সংখ্যাটা কত 5x, তৃতীয় সংখ্যাটা হচ্ছে 3x, দ্বিতীয় সংখ্যাটা আমাদের 3x, তৃতীয় সংখ্যাটা আমার কত 5x, পরেরটা হচ্ছে আমাদের কত 7x। ওকে, তাহলে 7x, তাহলে দেখেন লসাগু কি, কমন আনকমন উৎপাদকের গুণফল, তার মানে এইখানে লসাগুটা আমার কি হবে 2 × 3 × 5 × 7 × কমন উৎপাদক হলো x, এটাই লসাগু। আমার লসাগু কয়েকটা ওয়েতে বের করা যায় আমরা বলছিলাম, তাদের মধ্যে অনুপাত থাকলে এটা একটা ওয়ে, কমন আনকমন উৎপাদকের গুণফল, এটাই লসাগু। আর এই লসাগু সমান কত 360। এখন আমার গ্রেটেস্ট এবং লোয়েস্ট এর পার্থক্য জানতে চাইছে, তাহলে গ্রেটেস্টটা হচ্ছে 7x, লোয়েস্টটা হচ্ছে 2x, তাহলে আমার আনসারটা আসলে এটা হবে যে 7x - 2x, দ্যাট মিন্স আমার আনসার হচ্ছে 5x। কোনোভাবে x এর মানটা হইলেই তো হয়, তো x এর মানটা আমরা এইখান থেকে বের করে নিয়ে আসি। অতএব x সমান আমরা এখানে 630, আর 5 দুগুণে 10, আর 3 সাথে 21, তার মানে 210, এখানে কাটলে x এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 21 দিয়ে 3। অতএব আমরা এখানে 5 × 3, 3 5 কত 15, শেষ কোশ্চেন। ঠিক আছে, এখন পরীক্ষার হলে আপনি এভাবে করা দরকার কি ভাই, আপনি সরাসরি পরীক্ষার হলে এই যে 630 এইটাকে ভাগ করে দিবেন কি দ্বারা, ওই অনুপাতগুলোর গুণফল দ্বারা। আমি অনেকবার বলছি অনুপাতগুলোর গুণফল কত 210, পাইছেন কত 3। এখন বৃহত্তর এবং ক্ষুদ্রতর অনুপাতের পার্থক্য কত পাইছেন 5 পাইছেন, এই 5 এর সাথে এই 3 গুণ করে দেন, 3 5 15, শেষ। পরীক্ষার হলে খাতা কলমের দরকার নেই। কখন পারবেন, আপনি যখন প্রচুর প্র্যাকটিস করবেন, আসলে তখন এই জিনিসগুলো সহজে রিয়েলাইজ করা যায়। আসেন আমরা পরে দেখি কি বলছে। এবারও হাইয়েস্ট কমন ফ্যাক্টর x⁻6 - 1 আর x⁴ প্লাস 2x³ - 2x - 1 ইস। তো বীজগণিতিকের যে এই লসাগু গসাগু কোশ্চেন গুলো কিন্তু আপনার আর্টস ফ্যাকাল্টি অথবা এফবিএস এগুলো কিন্তু তারা সবসময় দিয়ে থাকছে, সুতরাং বীজগণিতের লসাগু গসাগুলো আপনি প্রয়োজন আরো দেখে নিতে পারেন। তো আমাদের এখানে প্রথম যে এক্সপ্রেশনটা আছে সেটা হচ্ছে আমাদের x⁻6 - 1। তো এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি, মানে এটাকে কেমন করে ভেঙে লেখা যায়, আমরা চাইলে এইটা লিখতে পারি কিউব, তো -1 দিয়েও কিউব বলতে পারি। তাহলে a³ - b³ এর একটা ফর্মুলা হয়, ফর্মুলাটা কি হয় a - 1 × a², মানে a স্কয়ারটা আমাদের লিখতে হবে এইভাবে x² দ্যাট মিন্স 4 প্লাস a × b মানে 1 প্লাস 1, এটা হইতে পারে। তো আলটিমেটলি আমরা যদি এটাকে বলি x² - 1 আর এখানে x⁴ প্লাস x প্লাস 1, এটা আমাদের প্রথম রাশির ক্যালকুলেশনটা। এবার আমাদের যে দ্বিতীয় রাশি যেটা আছে আমরা সেটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে দেখেন কি আসে, এখানে x⁴ আর এই -1টাকে একসাথে লিখি, তাহলে আমাদের সূত্র ফেলতে সহজ হবে। তারপরে কি আছে 2x³ আছে -2x আছে, এবার আসি কমন নিয়ে আমরা এখানে এইটুকুকে আমি a² - b² এর ফর্মুলা বানানোর চেষ্টা করি, দ্যাট মিন্স এটাকে আমি এভাবে লিখতে পারি x² (1² প্লাস এই জায়গায় আমি কি কমন নিতে পারি 2x কমন নিতে পারি, তাহলে আমার থাকে হচ্ছে এখানে x² - 1। এখন বুঝাই যাচ্ছে যে এখানে ক্যালকুলেশন করলে একটা x² - 1 পাওয়া যাবে আর একটা x² + 1 পাওয়া যাবে, আর x² - 1 কমন যাবে, আলটিমেটলি গসাগু কিন্তু আমার ওইটাই হবে। তো এখানে আমরা বলতে পারি যে x² - 1 একটা, আর একটা হবে x² + 1, আর ওইখান থেকে আমরা পরবর্তীতে যেটা বলতে পারছি সেটা হচ্ছে 2x × x² - 1। এবার আমার এখানে কমন যাবে হচ্ছে x² - 1টা কমন যাবে,
আর আমার এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2x, আমরা যদি এমন করে বলি, আচ্ছা প্লাস 2x। তাহলে আমাদের কমনের গসাগু মানে কি, কমন উৎপাদক, এখান থেকে কমন আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানেও কি কমন আছে, এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের আনসার হলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 1। দ্যাট মিনস অপশন গ তে আমরা সেটা দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো আপনারা খুবই, এটা একদম দেখাশোনার ভিতরে এই কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেন গুলো এইভাবেই পাবেন। এবার আসেন আমরা পরে দেখি কি বলছে, which of the fraction given value when added to 5/8 gives 1। তার বলছে which of the following, which of the fraction given value, নিচের যে ফ্র্যাকশন গুলো আছে এই ফ্র্যাকশন গুলোর সাথে when, যখন আপনি 5/8 যোগ করবেন তাহলে ফলাফল 1 দিবে। তার মানে এই নিচের কোন অপশনের সাথে 5/8 যোগ করলে ফলাফল 1 দিবে, আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। এটা একদম আপনার টোটালি অপশন টেস্ট করলে খুব সহজ হয়। তাহলে অপশন টেস্ট আমাদের প্রথমে কি আছে, ধরেন আমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি 6/16 আছে, তাহলে 6/16 এর সাথে আমরা 5/8 যোগ করি, দেখি আমার ফলাফলটা 1 আসে কিনা। যদি আসে তাহলে এটি আনসার। তো এখানে আমাদের লসাগুটা কি হয়, 16 হয়। তো এখানে আমাদের 6 হয় আর এখানে 2, তার মানে 10 হয়। ইয়েস, 16/16 ইট উইল বি 1। দ্যাট মিন্স আমাদের আনসার হিসেবে আমরা কি বলবো, 6/16। তো আশা করি বুঝতে পেরেছেন, এই কোয়েশ্চেন গুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। অনেকেই কমেন্টস করছেন, আমি আসলে 19 নম্বরের এ বলছেন, বি বলছেন, অ্যাডলফ হিটলার, ও মাই গড, হিটলারও আমাদের ক্লাসে আছে। ও ওকে, আসেন না, দুনিয়াটাকে একটু পরিবর্তন করে দেন, আবার আসেন, নতুন আরেক পৃথিবীর জন্ম দেন। এবার দেখি কি বলছে, যে ইফ যদি a প্লাস 2b সমান 6 হয়, আর যদি a b সমান 4 হয়, তাহলে আপনার কাছে এই যে 2/a প্লাস 1/b এর ভ্যালুটা কত। এইগুলো খুবই সহজ কোয়েশ্চেন, কিন্তু পরীক্ষার হলে যখন এরকম অদ্ভুত কোয়েশ্চেন দেখেন আপনার কাছে খুব কঠিন কঠিন মনে হতে পারে। আচ্ছা, এইটাকে যেটা আমার কাছে জানতে চাইছে ওইটাকে একটু অ্যানালাইসিস করেন না, তাহলেই তো আনসারটা চলে আসতেছে। তারা আমাদের কাছে জানতে চাচ্ছে কি 2/a প্লাস 1/b। আচ্ছা, এটাকে আমি লসাগু নিয়ে সামনে আগাই, আমার এখানে কি লসাগু যাচ্ছে, এ বি লসাগু যাচ্ছে। তাহলে আমি এ দিয়ে ভাগ করলে এখানে আমার কি 2b থাকছে, আর এখানে বি কাটা গিয়ে এ থাকছে। তাহলে আমার দেখেন তো, এটাকে এখন আমি একটু a প্লাস 2b লিখলাম, যাতে করে আপনি সরাসরি বুঝতে পারেন। আচ্ছা, আপনার কি চোখে পড়ছে যে a প্লাস 2b, a প্লাস 2b, a প্লাস 2b এর একটা ভ্যালু কি আছে, 6। তাহলে এখানে 6 বসায় দিই। আর a b এর একটা ভ্যালু কি আছে, 4। তাহলে আমরা এখানে 4 বসায় দিই। ইয়েস, তাহলে 3/2 এটাই তো আমাদের আনসার, তাই না? খুব কঠিন কিছু না কিন্তু। তাহলে যারা বুদ্ধিমান, বুঝতে পারছে গল্পটা আসলে কি, তারা তো সরাসরি 6/4 করবে, দ্যাট মিনস 3/2 করবে, খাতা কলমও লাগবে না। হ্যাঁ, এই রিসিপ্রোকালের সাম করলে কি হয় তারা জানে, উপরে যোগ হয় আর ওই দুই সংখ্যার গুণফল হয় নিচে। আসেন আমরা পরে দেখি কি বলছে। ইফ যদি 2x প্লাস ওয়াই সমান 17, y প্লাস 2z সমান 15, x প্লাস ওয়াই সমান 9, দেন তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 4x প্লাস 2y প্লাস z, এটার ভ্যালু কত? নিঃসন্দেহে এটা একটা কঠিন কোয়েশ্চেন। যে আসে না 2-3টা প্রশ্ন একটু কঠিন করে, মানে কঠিন না, সহজ কিন্তু সময় লাগে, তার মধ্যে এটা একটা টাইম কনজিউমিং একটা কোয়েশ্চেন হতে পারে। আচ্ছা, তাহলে এখানে 3টা চলক, 3টা সমীকরণ, তার মানে আমরা এক্স ওয়াই জেড এদের মানগুলো আলাদা আলাদা বের করে কাজ করতে পারবো। আমি যদি এক্স এর মান জানি তার সাথে 4 গুণ করে দেবো, ওয়াই এর মান জানি তার সাথে 2 গুণ করে দেবো, আর জেড এর মানটা বের করে যোগ করে দিলে আমাদের আনসার হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি দেখেন 2x প্লাস ওয়াই, এটার ভ্যালু আছে 17। আচ্ছা, এখন এক্স এক্স এবং সিঙ্গেলি ওয়াই কোথায় আছে, এই সমীকরণটা যদি আমি চিন্তা করি, ধরেন এখানে এক্স প্লাস ওয়াই সমান কি আছে, 9। এখন এইটাকে কি করলে আমার একটা চলকের মান বের হয়ে আসে, এই দুইটাকে আমরা এই দুইটা সমীকরণকে যদি মাইনাস করে দেই তাহলে কি আসে, মাইনাস করে দিলে ওয়াই ওয়াই কাটা যাবে, তাই না? তাহলে আমার এখানে থাকবে হচ্ছে শুধু এক্স, আর এখানে আমরা 17 থেকে যদি 9 বিয়োগ করে দেই তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের কার মান, নিশ্চয়ই এক্স এর মানটা পেয়ে যাব। ওকে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি হচ্ছে কত, 8x এর ভ্যালু। ফাইন, এখন x এর ভ্যালু কিন্তু হয়ে গেছে। এখন আপনি একটা কাজ করতে পারেন, y এর ভ্যালু বের করতে পারেন। ওই যে সমীকরণটা আছে না, x প্লাস ওয়াই সমান 9, এখান থেকে y এর ভ্যালু বের করতে পারেন।
তাহলে ওয়াই সমান এক্স এর ভ্যালু কত -8, দ্যাট মিনস ওয়াই এর ভ্যালু পাইছেন কত 1। এবার ওয়াই এর ভ্যালু ব্যবহার করে আপনি জেড এর ভ্যালু বের করতে পারেন, অথবা এক্স এর ভ্যালু ব্যবহার করে এখানে, বা যে কোনো জায়গায় যেখানে জেড আছে কোথায় এখানে। তাহলে আপনি এখানে ওয়াই এর ভ্যালুটা বসায় দেন এই সমীকরণে। ওয়াই এর ভ্যালুটা যদি 1 বসাই প্লাস 2z সমান যদি 15 হয়, তাহলে বুঝতেই পারছেন 2z এর ভ্যালুটা হবে 14, দ্যাট মিনস z এর ভ্যালুটা হবে 7। ইয়েস, হয়ে গেল। এবার জাস্ট মান বসাই, আমরা নিচেই মানটা বসাই। আমাদের রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে 4x, তার মানে 4 ইন্টু এক্স এর ভ্যালু কত 8, প্লাস 2y, তার মানে 2 ইন্টু ওয়াই এর মান হচ্ছে 1, প্লাস জেড এর ভ্যালু কত 7, তার মানে 3 8 কত 3 8, তাহলে এখানে 4 8 32, আর 2 আর 7, তার মানে কত 41। তাহলে আমাদের আনসারটা হচ্ছে 41। তো 41 কি আছে? আমরা অপশন 1ই দেখতে পাচ্ছি 41। এখন এইখানে যদি প্রশ্নটা এমন করতো, আরেকটু চেঞ্জ করে দিত, যেহেতু নান অফ দিস আছে, তাহলে ধরেন এখানে যদি 2 না বইলা বলতো 3y, তখন কিন্তু আবার আনসার হয়ে যেত কি নান অফ দিস। এত কষ্ট করে একটা ম্যাথ করবেন, তারপরে গিয়ে দেখলেন যে আবার নান অফ দিস। ইয়েস, এগুলোও করে পরীক্ষার হলে আপনার সময় নষ্ট করে আপনাকে কনফিউজ করার জন্য। আসেন আমরা পরে দেখি কি বলছে। ইফ যদি x ইজ আ পজিটিভ নাম্বার, আজকে কিন্তু প্রায় 80টার উপরে কোয়েশ্চেন আছে, আমি সব করাইতে পারবো না, যতদূর সম্ভব করাবো। তারপরে আমি পিডিএফ দিয়ে দিব, জাস্ট ওই পিডিএফ এ আপনার অপশন দেখানো থাকবে, ঠিক আছে? তো যারা বেশি বেশি কমেন্টস করবেন আমাদের ভর্তিকৃত স্টুডেন্টের বাহিরে, তারা খুব দ্রুত এই পিডিএফটা পাওয়ার একটা পসিবিলিটি আছে, আশা করি পাবেন সবাই। আর যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের তো পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হবে। ইফ যদি x ইজ আ পজিটিভ নাম্বার, x একটা ধনাত্মক সংখ্যা, দেন which of the following fraction has the greatest value, তাহলে x একটা পজিটিভ সংখ্যা যদি হয়ে থাকে, তাহলে নিচের কোন ফ্র্যাকশনটা সবচেয়ে বড় মান দিবে? তাহলে আপনি একটা কাজ করেন, x এর মানটা 1 ধরে চিন্তা করেন। অপশন এ তে আমি 1 পাই, অপশন বি তে আমি যেটা পাই 1/2 পাই, অপশন সি তে যেটা পাই x এর মান 1 1 ডিভাইডেড আবার 1, তার মানে 2/1, দ্যাট মিন্স 2। আর নিচে যদি আমি বলি 1 1 3 আর এখানে 4, না, তাহলে আমাদের সবচেয়ে বড় ভ্যালু 2, তাহলে অপশন সিটাই আমাদের আনসার। দেখেন এই যে কোশ্চেন গুলো, এগুলো খুবই খুবই সহজ এবং কনসেপচুয়াল কোশ্চেন, আপনি অপশন টেস্ট করে আনসার করতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা পরে যাই দেখি কি বলছে। 2/5 of 1/4 of 3/7 of a number is 15. What is the half that number? ওই অরিজিনাল সংখ্যার অর্ধেকের ভ্যালু কত? আগে তো অরিজিনাল সংখ্যা জানতে হবে। এটা খুব সিম্পল একটা কোশ্চেন। তারা বলছে 2/5, দ্যাট মিন্স 2/5 অফ মানে ইনটু 1/4, তার মানে ইনটু 1/4 অফ মানে ইনটু 3/7, দ্যাট মিন্স 3/7 অফ আ নাম্বার, নাম্বারটা জানি না, ধরে নিলাম x, ইজ হয় সমান কত 15, তাই তো? এইটা ক্যালকুলেশন করলে x এর একটা ভ্যালু পাবেন। ওই যে x এর ভ্যালুটা পাবেন সেটাকে আবার হাফ করে দিবেন, তাহলে আনসার চলে আসবে। আশা করি এটা আর আমার দেখানোর কিছু নাই, এটা সবাই পারবেন। যদি কেউ পারেন তাহলে কমেন্টসে লিখে দিতে পারেন যে আনসারটা কত হবে। আচ্ছা আসেন আমরা তাহলে পরে যাই, দেখি কি আছে। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন আ হার্ড অফ কাউস, মানে গরুর পাল, দ্য নাম্বার অফ লেগস, গরুর পালের পায়ের সংখ্যা আর হয় 14 মোর, 14 বেশি, দেন টুয়াইস দ্য নাম্বার অফ হেড, তার মাথার সংখ্যার দ্বিগুণের চাইতে পায়ের সংখ্যা 14 বেশি যদি হয়, দ্য নাম্বার অফ কাউস ইন দ্য হার্ডস ইজ, তাহলে ওই গরুর পালে কয়টা গরু ছিল? বা এটা খুব সহজ কোয়েশ্চেন, খুব দ্রুত কিভাবে ক্যালকুলেশন করতে হয়, যত মোর থাকে তাকে সবসময় 2 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে আমার আনসার চলে আসবে। তাহলে ওই পালে গরুর সংখ্যা কয়টা ছিল? 7টা। এখন আপনি কিছু বুঝলেন না, যদি না বুঝে থাকেন এইভাবে চিন্তা করেন। আমরা ধরে নিলাম গরুর সংখ্যা হলো কত x, তাহলে তারা কি বলছে নাম্বার অফ লেগ, তাহলে পায়ের সংখ্যা, তাহলে এক সংখ্যক গরুর পায়ের সংখ্যা কি হবে? 4, কি হবে 4x হবে না? এক সংখ্যক গরুর টোটাল পায়ের সংখ্যা কি হবে? 4x। এই 4x সমান কি বলছে? 14 মোর, তার মানে 14 বেশি। কার থেকে 14 বেশি? দেন টুয়াইস দা নাম্বার অফ হেড,
তার মাথার সংখ্যা, তার মানে প্রত্যেকটা গরুর তো একটাই মাথা থাকে, তাই না? তার মানে এক সংখ্যক গরুর মাথাও কি এক সংখ্যকই, তাহলে তারে দ্বিগুণ করলে কি হবে 2x প্লাস 14। এবার ক্যালকুলেশন করলে আপনার কি আসতেছে 2x সমান 14, অতএব 2 দিয়ে কাটলে আমার কত 7, x এর ভ্যালু কত 7। তাহলে ওই পালে গরুর সংখ্যা ছিল কয়টি? 7টি। আশা করি বুঝতে পেরেছেন। তো এই গরুর মানে পাল রিলেটেড কোশ্চেন গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আরো কিছু কোশ্চেন আমি আপনাদের দেখাচ্ছি। ইন আ গ্রুপ অফ চিলড্রেন, চিলড্রেনের গ্রুপের মধ্যে ইচ চিলড্রেন এক্সচেঞ্জ আ গিফট উইথ এভরি আদার চিলড্রেন, বা এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। একটা গ্রুপের মধ্যে কিছু সংখ্যক বাচ্চা আছে, প্রত্যেক বাচ্চারা কি করে, একজন শুধু একজনকে গিফট দেয় না, গিফটটা একজনকে দেয় না, ওরা খুব উদার মানুষ। আপনি মিস্টার এক্স বাচ্চাকে একটা গিফট দিবেন, দেখবেন এক্স বাচ্চা আপনাকে একটা গিফট দিচ্ছে, তার মানে ইচ আদার, একে অন্যকে গিফট দিচ্ছে। হ্যাঁ, একটা গ্রুপের মধ্যে প্রত্যেক বাচ্চা প্রত্যেককে গিফট এক্সচেঞ্জ করছে একজন আরেকজনের কাছে। ইফ দ্য নাম্বার অফ গিফট 132, এবং গিফটের সংখ্যা যদি 332 হয়, দেন তাহলে দ্য নাম্বার অফ চিলড্রেন ইন দ্য গ্রুপ ইজ, তাহলে ওই গ্রুপে কতগুলো বাচ্চা ছিল? আমি পারমিটেশন ক্লাসে বলি নাই এমন ক্লাস খুঁজে পাওয়া যাবে না যে ক্লাসে আমি বারবার বলছি হ্যান্ডশেকের সূত্র হলো NC2, আর এটা হলো হ্যান্ডশেকের সূত্র। আমি বারবার এটা বলছি, হ্যান্ডশেকের ক্ষেত্রে আপনার সূত্র হবে NC2, আর যদি গিফট হয় গিফটের ক্ষেত্রে সূত্র হবে NC2 ইন্টু 2 কেন? কারণ একে অন্যকে গিফট দিচ্ছে, ইচ আদার, একে অন্যকে, একজন না, এক পাক্ষিক না, একে অন্যকে গিফট দিলে ফলাফল 2, তাই 2 দিয়ে গুণ। আর একজন আরেকজনের সাথে হ্যান্ডশেক করলে আসলে ফলাফল 1, এই জন্য এখানে 1 দিয়ে গুণ হয়। তাহলে গিফটের সূত্রটা কি? কম্বিনেশনের ম্যাথ, অফকোর্স কম্বিনেশনের ম্যাথ। তাহলে গিফটের সূত্রটা হচ্ছে NC2 ইন্টু 2। তাহলে আমরা বলতে পারি বাচ্চার সংখ্যা মানে n, তাহলে NC2 ইন্টু 2 সমানই আসলে কত? 132। এই তো গিফটের সংখ্যা। এখন এটা ক্যালকুলেশন করলেই তো আমাদের হয়। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? NC2, এটার আর বিশ্লেষণে না গেলাম, জানেন আপনারা n ইন্টু n মাইনাস 1 ইন্টু এখানে 2 সমান 132। এই 2 কেটে দেয়। এবার আমরা n স্কোয়ার মাইনাস n মাইনাস 132 ইকুয়াল 0। এবার এরপরেও এত কিছু করার দরকার নাই, এরপরেও কিভাবে করা যায় এটাও আমরা এর আগে অনেকবার বলছি। তাহলে 132 এর এমন দুইটা উৎপাদক যে দুইটা উৎপাদক বিয়োগ করে 1 হইতে হবে। তার মানে n স্কোয়ার মাইনাস কি হইতে পারে 12n প্লাস 11n মাইনাস 132 ইকুয়াল 0। তাহলে এখান থেকে n এর ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 12। হ্যাঁ, তার মানে বাচ্চার সংখ্যা কয়টা ছিল ওই গ্রুপে? 12টা। এখন মজার ব্যাপার কি জানেন, এত কিছু করারও দরকার নাই যদি আপনার বেসিক আইডিয়াটা থাকে। যারা আমার ক্লাস করছেন পারমিটেশন কম্বিনেশন অফলাইন অনলাইনে, তারা খুব ভালো করে জানেন এগুলোর কোনো কিছুই করার দরকার নাই। যেহেতু গিফট না থেকে যদি আপনার হ্যান্ডশেক থাকতো তাহলে 132 কে দ্বিগুণ করতেন। যেহেতু গিফট একে অন্যকে গিফট দিচ্ছে তাহলে দ্বিগুণ করার দরকার নাই। এই 132 এর জাস্ট পর দুইটা উৎপাদক, পর মানে এক পার্থক্য রেখে দুইটা উৎপাদক, এর মধ্যে যেটা বড় সেটাই হচ্ছে আমাদের আনসার। ইয়েস, এটাই পরীক্ষার হলের ক্যালকুলেশন। ঠিক আছে, আসেন তাহলে আমরা পরে যাই, দেখি আমাদের সাথে কেউ 28-এর বি বলেছেন। আচ্ছা, 29-এ আছে, আমরা পরে আসি দেখি কি বলছে। বেশ বড় একটা কোশ্চেন, সবাই একটু ক্লাসটা মেনশন এবং শেয়ার করে রাখেন যারা যারা দেখছেন আর কি আমাদের পেজে। আচ্ছা, আমরা 7টা থেকে 8:10, 1 ঘন্টা অলরেডি হ্যাজ গন। হ্যাঁ জি, হ্যাঁ, হ্যান্ডশেকের ক্ষেত্রে 132 কে 2 দিয়ে গুণ করতেন, গুণ করে যেটা পাইতেন তারপর দুইটা উৎপাদক নিতেন, এর মধ্যে বড় যেটা সেটা আনসার হতো। আচ্ছা, এবার দেখেন আমাদের ইকুয়েশন রিলেটেড কোশ্চেন কিন্তু এফবিএস এবং আর্টস ফ্যাকাল্টির সবচেয়ে প্রিয় জায়গা, এবং জ্যামিতি এই জায়গাগুলো একটু বেশি প্রিয়। ইন এ এক্সামিনেশন, একটা পরীক্ষায় আ স্টুডেন্ট স্কোর 4 মার্কস ফর এভরি কারেক্ট আনসার, প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য সে 4 মার্ক করে পায়। এন্ড এবং লস 1 মার্ক ফর এভরি রং আনসার, এবং প্রত্যেকটা ভুল আনসারের জন্য তার 1 মার্ক করে কাটা যায়। ফাইন, আ স্টুডেন্ট অ্যাটেম্পট অল 200 কোয়েশ্চেন, তার মানে ওইখানে 200 কোয়েশ্চেন ছিল, এই 200 কোয়েশ্চেনই সে অ্যাটেন্ড করছে, চেষ্টা করছে আনসার করার। এন্ড স্কোর ইন 200, এবং সে মোট স্কোর করছে 200, তার মানে সে কিছু নেগেটিভ খাইছে, সবকিছু মিলে আলটিমেটলি তার মার্ক হয়েছে কত? হ্যাঁ, 200। যারা ওই যে প্রাইমারি পরীক্ষা দিয়ে নেগেটিভ খাইয়া আপনার 70, 65 এরকম বলতেছেন, এরকম আর কি, নেগেটিভ খায়া 200 মার্ক। এখন বলছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট দ্য আনসার কারেক্টলি, তাহলে সে কারেক্টলি কতগুলো কোয়েশ্চেন আনসার করেছিল?
জানি না কতগুলো কারেক্ট অ্যান্সার করেছিল। ধরে নিলাম যে এক সংখ্যক কোয়েশ্চেন সে কারেক্টলি অ্যান্সার করছে। আচ্ছা ভাই, এক সংখ্যক কোয়েশ্চেন যদি সে কারেক্টলি অ্যান্সার করে থাকে, তাহলে রং অ্যান্সার করছে কত? টোটাল কোয়েশ্চেন কত? 200। তার মানে 200 মাইনাস এক্স, এই যে কোয়েশ্চেন গুলো, এইগুলো সে ভুল করেছে। এবং প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য সে ভাই কত করে পাইছে? 4 করে পাইছে। তাহলে এক সংখ্যক আনসারের জন্য, কারেক্ট আনসারের জন্য তার প্রাপ্ত অর্জন সেটা হচ্ছে 4x। আবার প্রত্যেকটা ভুল আনসারের জন্য তার কাটা গেছে 1 মার্ক করে। তার মানে 1 ইন্টু 200 মাইনাস এক্স, এটা হচ্ছে তার ভুলের শাস্তি। এই যে তার অর্জন এবং তার ভুলের শাস্তি, এই দুইয়ের পার্থক্যই আসলে কত? 200। দিন শেষে তার প্রাপ্ত নাম্বার। প্রশ্ন করা হচ্ছে তাহলে আনসার কারেক্ট করেছিল কতটুকু? ভাই এই সলিউশনটা করলেই তো এক্স এর ভ্যালু যেটা, সেটাই আমাদের কারেক্ট করা আনসারের সংখ্যা। বলেন কি হবে সবাই? আনসার বলেন। এটা 4x মাইনাস 200 মাইনাস এক্স ইকুয়াল 200। তো আমরা এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 3x আর ওইখানে কত? 400। তার মানে না না, ভুল হয়েছে তাই না? আমাদের 1 মার্ক, তাহলে এটা প্লাস হবে। আমি এখানে ভুল করে ফেলছি, থ্যাংক ইউ। তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 5x আর এখানে হবে হচ্ছে 400। তাহলে 5 দিয়ে 40 কে কাটলে 8 আর এই 0। তার মানে সে কারেক্টলি আনসার করেছিল 80টি প্রশ্নের। বুঝে যাচ্ছে ভুল করে ফেলছে অনেক বেশি, তাই না? আচ্ছা, 120টাই সে ভুল করে ফেলছে। আসেন আমরা তাহলে পরে আসি। খুব সুন্দর কোশ্চেন কিন্তু এগুলো। ওকে, আসেন আমরা পরে দেখি কি বলছে। A man has some hens and cows. একজন ব্যক্তির কিছু আপনার hens এবং cow আছে, ফাইন। If the number of hens is 48, আপনার তারা বলতেছে if the number of hens be 48 and the number of feet equal 140, তাহলে তারা বলতেছে তাদের আপনার নাম্বার অফ হেডস, তার মানে আমি এটা ভুল পড়ে ফেলছি, এটা হেড হবে। তাহলে তারা কি বলছে দেখেন, এ ম্যান হ্যাজ সাম হ্যান্স, কিছু হ্যান্স আছে এবং কিছু কাউস আছে, ফাইন। ইফ দ্য নাম্বার অফ হেড, মানে ওই প্রাণীগুলোর মোট মাথার সংখ্যা যদি 48 হয়, এন্ড দ্য নাম্বার অফ ফিট ইকুয়ালস, এবং পায়ের সংখ্যা যদি 140 হয়, খেয়াল করে দেখেন দুই ক্যাটাগরির প্রাণী কিন্তু মোট এদের মাথার সংখ্যা এবং পায়ের সংখ্যা আছে, দেন তাহলে নাম্বার অফ হেন্স উইল বি, তাহলে হেন্স এর সংখ্যাটা কত? এখানে আপনার ভালো করে বুঝতে হবে যে যে দুই ক্যাটাগরির প্রাণী আছে হেন্স এবং কাউ, ওদের মাথা কি ডিফারেন্স কিছু না? সবারই মাথা একটা করে, সবারই মাথা একটা করে। তাহলে টোটাল নাম্বার অফ হেড 48, তার মানে কি ওই গ্রুপে টোটাল নাম্বার অফ প্রাণীর সংখ্যা আসলে কয়টা? 48টা। তাই বলে কি টোটাল পায়ের সংখ্যা 140, তাই বলে কি টোটাল প্রাণী 140 বলা যাবে? কেননা একজনের পা দুইটা, আরেকজনের পা 4টা, বিষয়টা তো এরকম। সুতরাং পায়ের সংখ্যা দিয়ে টোটাল নাম্বার অফ আপনার প্রাণী বের করা যাবে না, মাথার সংখ্যা দিয়ে বের করা যাবে। তাহলে আমি ধরে নিলাম আমার হ্যান্স এর সংখ্যাটা হলো এক্স, তাহলে কাউ এর সংখ্যাটা হবে 48 মাইনাস এক্স, কারণ যতটা মাথা ঠিক ততটা প্রাণী। ওকে, এবার আমরা ইকুয়েশনে আসি। কিসের ইকুয়েশন করব? পায়ের ইকুয়েশন। টোটাল কত? 140। আচ্ছা, আমরা তো সবাই জানি, বলেন তো হ্যান্স এর পা কয়টা? 2টা। তাহলে এক্স সংখ্যক হ্যান এর টোটাল পা হবে 2x। এবার এটা বলেন যে মিস্টার কাউ এর পা সংখ্যা কয়টা? 4টা। তাহলে টোটাল পা হবে 48 মাইনাস এক্স। এই দুইটা যোগ করলে মোট পায়ের সংখ্যা 140। এই সমীকরণ বুঝে না যে আজকে চাকরির পরীক্ষায় অ্যাটেন্ড করতে যাচ্ছে কোনো প্রকার প্রিপারেশন ছাড়া, সেও এই জিনিস খুব সহজে বুঝবে। সমীকরণটা খুবই ইজি। এখন এইটাকে সলভ করলে আমার এক্স এর ভ্যালুটা চলে আসবে। তাহলে আমার একটু বলেন এখানে কি হবে? 2x প্লাস 4 8 32, 2 আর 4 4 16 আর 3 কত? 92, আর এখানে কত? মাইনাস 4x ইকুয়াল 140। আচ্ছা, ভুল হলো নাকি? 4 8 32, 2, ওকে, আর 3 4 4 16 17 18 19, ওকে ফাইন, ঠিক আছে।
তাহলে আমাদের এখানে 2x আর এখানে 4x বিয়োগ করলে আমার কি হবে 2x, মাইনাসটা রাখার দরকার নাই কারণ 192 140 থেকে বিয়োগ করলে কি হবে মাইনাসই হবে, তো মাইনাসে মাইনাসে কাটা যাবে। তো এখানে আমাদের কত আসবে, আমাদের হচ্ছে 192 আর এখানে 2 আর 14 আর 19 5, তাহলে 52। অতএব 2 দিয়ে ভাগ করলে আমাদের কত আসছে 26। তাহলে আমাদের x আসলে কি ধরেছিলাম হ্যান, দ্যাট মিন্স হ্যান্স এর সংখ্যাটাই জানতে চাওয়া হয়েছে, আর সেই হ্যান্স এর সংখ্যা হচ্ছে 26। কোথায় আছে, অপশন ডি তে আছে। এই যে প্রাণী রিলেটেড ইকুয়েশন গুলো, এর আগেও আমি একটা ইকুয়েশন দেখাইলাম প্রাণীর, আর আমার ক্লাসগুলোতেও আমি একটা প্রাণীর ইকুয়েশন দেখাইছিলাম, আবার এইখানে আরো 2টা প্রাণীর ইকুয়েশন দেখাইলাম। সুতরাং এই টাইপের কোয়েশ্চেন গুলো আসলে যাতে আপনাদের কোনোভাবেই ভুল না হয়। আচ্ছা 26টা হ্যান্ডস, 2টা হবে, আজকে একটা হইছে আর একটা 21 তারিখ, ঠিক আছে। 2টাতে আমি প্রায় আপনাদের পিডিএফ দিব, 100-র উপরে কোয়েশ্চেন থাকবে, তো আনসার 1.5 ঘন্টার মধ্যে যতটুকু করানো যায় আর বাকিগুলো পিডিএফ হিসেবে পেয়ে যাবেন। হাউ মেনি রিয়েল রুটস ডাজ দ্য ইকুয়েশন 2x² + 8x - 7 = 0? এই কোয়েশ্চন যারা ভালোভাবে বীজগণিত সম্পর্কে আইডিয়া, দ্যাট মিন্স কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে যাদের ভালো আইডিয়া নাই, বিশেষ করে সায়েন্স স্টুডেন্ট বাদে যারা আছেন, তাদের জন্য এই কোয়েশ্চন খুব কঠিন, খুব কঠিন। অথচ এই কোয়েশ্চন কিছুই লাগে না, জাস্ট চোখ দেখে আনসার, মানে দেখে আনসার করা যায়। এখানে কতগুলো রুট আছে দেখেন, রিয়েল রুট, টোটাল রুট এক জিনিস, রিয়েল রুট আরেক জিনিস, ঠিক আছে। তো রিয়েল রুট আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে, আমি আজকে বলে দিচ্ছি আপনাদের যাতে আর ভুল না হয়। খুবই সিম্পল একটা ওয়ে, এখানে অনেক বেসিক আলোচনা আছে, আমরা ওইদিকে না যাই। যদি প্রশ্নে রিয়েল রুট জানতে চায়, আবার আরেকটা বিষয় আছে, এটাকে বলা হয় পজিটিভ রিয়েল রুট, আরেকটা আছে নেগেটিভ রিয়েল রুট, ঠিক আছে। তাহলে পজিটিভ কোনো কিছু উল্লেখ নাই, পজিটিভ না নেগেটিভ, তার মানে পজিটিভ রিয়েল রুট। তো যদি আপনার রিয়েল রুট বের করতে বলে, রিয়েল রুট মানে পজিটিভ রিয়েল রুট, আর নেগেটিভ রিয়েল রুট আবার আরেক জিনিস, সেটাও আবার একই ওয়েতে বের করতে হয়, একটু ডিফারেন্স। তো আপনি এখানে দেখেন যে এখানে কয়টা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, মোট 3টা পদ। 3টা পদের সাইন গুলো কয়বার চেঞ্জ হয়েছে দেখেন তো। এই পদটা কি ছিল পজিটিভ, এই পদটাও কি পজিটিভ, এইখানে আইসা পদটা হয়ে গেল কি নেগেটিভ। আচ্ছা বলেন তো সাইন কয়বার চেঞ্জ হয়েছে, সাইন কয়বার চেঞ্জ হয়েছে বলেন তো, খেয়াল করে দেখেন। প্লাস প্লাস নো চেঞ্জ, চেঞ্জ হয় নাই, প্লাস ছিল প্লাস, তারপরে প্লাস থেকে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে, তার মানে কয়বার চেঞ্জ হয়েছে চিহ্নটা, একবার। ইয়েস, তাহলে রিয়েল রুট কয়টা, একটা। রিয়েল রুট তাহলে আমাদের কয়টা এখানে, একটা। তাহলে যে কয়বার সাইন চেঞ্জ হবে ততটা রিয়েল রুট হবে, পজিটিভ রিয়েল রুট। আর যদি নেগেটিভ রিয়েল রুট বলতো, তাহলে যেখানে এক্স আছে সেখানে -x বসায় দিতেন, তাহলে এখানে 2, এখানে -x, তার উপরে হোল স্কয়ার প্লাস 8, এখানে -x -7। এইবার আপনি আলটিমেটলি ক্যালকুলেশন করে তারপরে দেখতেন যে আপনার সাইন কয়বার চেঞ্জ হয়েছে, ঠিক ততটা নেগেটিভ রিয়েল রুট আসতো, ঠিক আছে। আমি নেগেটিভ রিয়েল রুটটার কথাও বলে দিলাম, ওইখানে আপনি জাস্ট x এর জায়গায় -x বসায় আলটিমেটলি ক্যালকুলেশন করে তারপরে সিদ্ধান্ত নেন যে আপনার সাইন কয়বার চেঞ্জ হয়েছে, ঠিক ততটা নেগেটিভ রিয়েল রুট হবে। আশা করি বুঝতে পেরেছেন, আমরা এর বেশি আর আসলে এখানে ডিসকাস করতে পারছি না। পরে হ্যাঁ করে দেখেন যেটা আসে, সাইন চেঞ্জ করার পরে আলটিমেটলি ক্যালকুলেশন করে যতবার সাইন চেঞ্জ হবে, 2বার হলে 2, একবার হলে একবার 1, বুঝা গেল। শুধু এক্স যেখানে আছে সেখানে -x বসাবেন, যেখানে এক্স আছে সেখানে -x বসাবেন, সেটা হচ্ছে আপনার পজিটিভ নেগেটিভ রিয়েল রুট। আর পজিটিভ রিয়েল রুটটা একেবারে সহজ, পজিটিভ রিয়েল রুট মানে কি, যে কয়বার সাইন চেঞ্জ হয়েছে, যা আছে তাই কয়বার চেঞ্জ হয়েছে, একবার হয়েছে, তার মানে একটাই পজিটিভ রিয়েল রুট। আসলে আমরা পরে হ্যাঁ একবারই চেঞ্জ হচ্ছে, আসলে আমরা পরে দেখি। ইফ ইউ সাবস্ট্রাক্ট -1, এটা মনে করে ফেলছি একবার, আর না করি। ইন অফিস, এই যে সেট বেন ডায়াগ্রাম থেকে প্রশ্ন, সেট বেন ডায়াগ্রাম থেকে দিবে না, এটা রেয়ার কেস। আসেন কি বলছে, ইন অফিস, একটা অফিসে 44% অফ দ্য ওয়ার্কার্স প্রিফার কফি, একটা অফিসে আপনার 44% এমপ্লয়ি কফি পছন্দ করে, এন্ড এবং 72% প্রিফার টি, এবং 72% আছে তারা কি পছন্দ করে, টি পছন্দ করে। ইফ ইচ অফ দেম, তাদের প্রত্যেকেই প্রিফার্স কফি অর টি, তাদের মধ্যে যে কয়জন আছে তারা প্রত্যেকেই দুইটার যে কোনো একটা
প্রিফার করে, পছন্দ করে, মানে কোনোটাই পছন্দ করে না এমন কেউ নাই। দ্যাট মিন্স এখানে নানের কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, এখন বলছে এন্ড এবং 40 লাইকস বোথ, এবং 40 জন আছে যারা কিনা দুইটাই খাইতে পছন্দ করে, কফি এবং টি দুইটাই। এখন আমাদের কাছে বলতেছে দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স ইন দ্য অফিস ইজ, তাহলে ওই অফিসে মোট কতগুলো ওয়ার্কার আছে। দেখেন আমি তো আপনাদের বারবারই বলছি এই ধরনের কোয়েশ্চেন গুলোর জাস্ট একটাই সূত্র, সেটা কি বলছিলাম, টোটাল ইকুয়াল সাম অফ অল সিঙ্গেল মাইনাস বোথ প্লাস নান। ঠিক আছে না, আমি লিখে দিছিলাম। কিন্তু এখন প্রশ্নে যদি আপনার পার্সেন্টেজ থাকে, এবং পার্সেন্টেজ ছাড়া কোনো ভ্যালু থাকে, দেখেন 44%, তারপরে হচ্ছে 72%, এবং পরে কিন্তু 40, এটা পার্সেন্ট না, তাহলে আপনি টোটাল ধরে নেবেন 100x। আপনার ক্যালকুলেশন করতে ইজি হবে, 100x। তাহলে আমি যদি বলি আমার টোটাল এমপ্লয়ি হলো 100x, তাহলে x এর মানটা হইলেই তো হয়। এবার আসেন সাম অফ অল সিঙ্গেল, তার মানে 100x এর 44% মানে কত, 44x। এইগুলো আর এখন না বলি, এগুলো আপনারা খুব ভালো জানেন, আমি অনেকবার এইসব গল্প বলছি। সাম অফ অল সিঙ্গেল, এবার আসেন 72 পছন্দ করে 72%, তাহলে 100x এর 72% 72x, সবাই করে ফেলেন কিন্তু। মাইনাস বোথ, কিন্তু এক্স্যাক্টলি নট পার্সেন্ট, তো এই 100x এর মধ্যে 40 জন এক্স্যাক্টলি দুইটা পছন্দ করে, তার মানে এটা কিন্তু আপনারা 40x হবে না। এই হলো পার্থক্য, এই জন্য একটু ডিফারেন্ট কোয়েশ্চেন দিলাম। আর নান এখানে নাই, নান দেওয়া দরকার নাই। এবার আপনি x এর ভ্যালুটা বের করেন, ফ্র্যাকশনে একটা x এর ভ্যালু আপনি এখানে বের করেন, তাহলেই হয়। আচ্ছা, 44 এবং 72 যোগ করেন তো, যোগ করে আমারে বলেন কত আসে 44 এবং 72। তাহলে আমাদের এখানে কত 6, আর এখানে আমাদের কত 116 মাইনাস 40 x, এটা। তাহলে আমি বলতে পারি 16x সমান 40, মাইনাস টেন দেওয়ার দরকার নেই। অতএব x এর ভ্যালু হচ্ছে 40 বাই এখানে কত 16, কাটাকাটি করে মনে হয় আরেকটু ছোট করা যেতে পারে। অতএব x এর ভ্যালু 4 10 40, 4 4 16। এবার এখানে মান বসাই দেন, টোটাল ছিল কত 100x, তাহলে 100x এর জায়গায় আমরা এখানে 10 আর এখানে 4 বসাই। 4 25 কত 100, তার মানে 25 আর 10 গুণ করলে কত 250। তার মানে ওই অফিসে মোট কতগুলো এমপ্লয়ি ছিল 250। খুব সহজ এবং সিম্পল কোয়েশ্চেন, বারবার পরীক্ষা আসবে। আমি একটু ডিফারেন্ট এইরকম করে, যদি আপনার দুইটা পার্সেন্টেজ একটা না থাকে তাহলে কিভাবে চিন্তা করবেন, টোটালটা কিভাবে করবেন, আমি ওই টাইপের কোয়েশ্চেন দিয়ে আপনাকে দিলাম। এবার দেখি আমরা, এবার মনে হয় আমি আর বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, অনেকক্ষণ হয়ে গেছে আপনাদের, প্রায় ঘন্টা খানেকের উপরে হয়ে গেল। অনেকেই এতক্ষণ লাইভ ক্লাস করতে কতটা পছন্দ করেন জানি না আমাদের। হ্যাঁ, খুব কম সংখ্যক স্টুডেন্ট লাইভে থাকলেও আমরা জুমে অনেকেরই পাচ্ছি, অনেক স্টুডেন্ট আমাদের সাথে আছে, প্রায় কতজন আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আসেন আমরা পরে আরেকটা কোয়েশ্চেন দেখাই। আরেকটা কোয়েশ্চেন দেখি কি রিলেটেড আছে এখানে, সূচক রিলেটেড। এখানে স্কোয়ার রুট n টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার n সমান 7 to 9 যদি হয়, তাহলে n এর ভ্যালুটা কত। প্রথম কথা হচ্ছে এই রুটটা, স্কোয়ার রুটটা উঠাইতে হবে, তার মানে উভয় পাশে বড় করতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার n আর এখানে 7 to 9 হোল স্কোয়ার, তাই না? তো আমার এই যে সূচকীয় সমীকরণ, উভয় পাশে বেস সেম করতে হবে, পাওয়ার সেম করা যাবে না। তাহলে এখানে আমার মৌলিক বেস কত 3, তাহলে উভয় পাশে আমার 3 করতে হবে। 729, এটাকে কিভাবে লেখা যায়, 3 টু দি পাওয়ার, এটা আপনার এই যে আমি কিছু কিছু সংখ্যা বলছিলাম যে মুখস্থ রাখবেন, একদম 2 কে টু দি পাওয়ার 10 পর্যন্ত বলছিলাম, আর 3 কেও টু দি পাওয়ার মিনিমাম 9 পর্যন্ত বলছিলাম মুখস্থ করতে। তার মানে 729 মানে হলো 3 টু দি পাওয়ার 6। এটার জন্য যাতে আপনার পরীক্ষার হলে সময় নষ্ট না করতে হয়, এমন কিছু কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে 3 টু দি পাওয়ার n সমান, এইগুলা ভাই করতে হবে। আমরা জানি পাওয়ারে পাওয়ারে নরমাল গুণ হয় যদি ব্র্যাকেট থাকে, এটা করতেই হবে। কিছু কিছু ইম্পর্টেন্ট এই জায়গাগুলো আপনার মুখস্থ রাখতেই হবে। অতএব n এর ভ্যালু কত চলে আসছে 12। ঠিক আছে, ওকে। আসেন তাহলে আমরা পরে দেখি কি আছে। A batsman makes a score of 84 run in 21 innings, তার মানে একজন ব্যাটসম্যান সে 84 রান করে ফেলছে 21 নাম্বার ইনিংসে আইসা, 21 নাম্বার ইনিংসে এসে সে 84 রান করে ফেলছে, ফাইন। and thus এতে করে increase his average by 2 run, এতে করে তার গড় পূর্বের চাইতে 2 বেড়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের কাছে জানতে চাইছে হিজ এভারেজ আফটার 21 ইনিংস ইজ, মানে 21টা ইনিংস খেলার পর মোট 21টি ইনিংসের গড় কত।
এটা যদি বলেন খুব তাড়াতাড়ি কিভাবে ক্যালকুলেশন করা যায়, সেই ওয়েটা হলো এই যে 84 তার থেকে আমরা বিয়োগ করব কি জানেন, গড় 2 করে বেড়ে গেছে না, গড় মানে কি সব সমান, তাহলে 21 নাম্বার ইনিংস এর আগে কয়টা ইনিংস খেলছে, 20টা ইনিংস, তাহলে প্রত্যেকের গড় 2 করে বেড়ে যাওয়া মানে প্রত্যেক ইনিংসে 2 করে বেড়ে যাওয়া মানে হলো পূর্বের 20টা ইনিংসের প্রত্যেকটাতে 2 করে বেড়ে গেছে। তাহলে এই 84 মাইনাস 40 তার মানে 44 হচ্ছে আসলে 21টা ইনিংস খেলার পর তার নতুন গড়। কিছুই বুঝলেন না, কারণ বোঝাটা আসলে যারা একটু অ্যামেচার তাদের জন্য, বা এরকম অ্যাড্রেস না করেন বা ক্রিকেট খেলা না বুঝেন তার জন্য এটা বেশ কঠিন ব্যাপার। ইয়েস, আগের 20টা ইনিংসের 2-2 করে 40 বিয়োগ হয়ে গেলে থাকবে 44, এই 44 হচ্ছে নতুন গড়। এটা আসলে কিছুই বুঝবেন না, কিন্তু এবার যদি দেখেন ইকুয়েশনটা দেখেন, দুইভাবে ইকুয়েশন করা যায়। যে আপনি ধরে নিলেন সে 21টা ইনিংস খেলার পর তার যে এভারেজটা, সে এভারেজটা আপনি ধরে নিলেন এক্স, যে 21টা ইনিংস খেলার পর 21 ইনিংসের মোট গড় হলো এক্স। আচ্ছা এবার আসেন অ্যাকর্ডিং টু দা প্রবলেম আমরা সমীকরণে দাঁড় করাই। আচ্ছা আমরা এইভাবে বলি তো, 21টা ইনিংস খেলার পর তার গড় যদি এক্স হয়, তাহলে 21 ইনিংস খেলার আগে আগে 20 নাম্বার ইনিংস পর্যন্ত তার গড় কত ছিল, 2 কম, কারণ 21 নাম্বার ইনিংসে 84 করার পরেই তো তার গড় 2 বেড়ে গেছে। তার মানে 21 নাম্বার ইনিংস খেলার আগ পর্যন্ত 20টা ইনিংসের তার গড় আসলে 21 ইনিংসের পরে যে গড় ছিল তার থেকে 2 কম, তার মানে এক্স থেকে 2 কম। এটাকে যদি আমি 20 দ্বারা গুণ করি তাহলে পূর্বের 20টা ইনিংসের মোট রান চলে আসবে, তার সাথে 21 নাম্বার ইনিংসে সে এসে 84 রান করে ফেলছে। এতে করে তার 21 ইনিংসের মোট রান কত দাঁড়াইলো, 21 ইনিংস পরে 21টা ইনিংসের গড় যদি এক্স হয় তাহলে 21 ইনিংসের মোট কত হবে, 21 এক্স। ইয়েস, এবার হয়তো কিছুটা বুঝতে পারেন। এবার ক্যালকুলেশন করলেই তো আমাদের হয়ে যাচ্ছে, এখানে 20x মাইনাস এখানে কত 40 প্লাস এখানে কত 84 মাইনাস 21x, তো এখানে বিয়োগ করলে x আর ওইখানে বিয়োগ করলে 44। ইয়েস, x এর ভ্যালু কত 44 আর x কি বলেছিলাম 21 ইনিংস পরে তাদের গড়। ওকে, তো এই পরীক্ষা আসলে এইভাবে করার দরকার নাই, যেটা আমি আগে শর্টকাট বললাম ওইভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রেখে দিই, কারণ কোশ্চেনের তো শেষ নাই, অনেকগুলো কোশ্চেন আছে। আপনারা এগুলো দেখেন, আমি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে প্রায় 80টার মতো কোশ্চেন আছে, 84টা কোশ্চেন আছে। এই 84টা কোশ্চেন আগামী ক্লাসে আমি আরো কিছু কোশ্চেন দেব, মোট 100+ কোশ্চেন হবে, অলমোস্ট 150 কোশ্চেন। এই 150টা ম্যাথ যদি একটু চোখ বুলায়া যান, আমি কথা দিচ্ছি আপনি ওইখান থেকে যদি আগে একটু ভালো আপনার প্র্যাকটিস থাকে তাহলে 20টা কোশ্চেনে মিনিমাম 18টা কোশ্চেন পাবেন, কারণ যে লেভেলে ম্যাথ কোশ্চেন করে আর কি। তো লাস্টের কোশ্চেন কি, হ্যাঁ বলেন। এরপরে তো আর আপনার সময় নাই ভাই, এটা কি, এটা একটা শর্ট সাজেশন হিসেবে নিয়ে আসা, যেখানে পরীক্ষা আসে এমন টপিক গুলো কভার করা হয়েছে। আর ওটা তো জ্যামিতিক ক্লাস থাকবে, জ্যামিতিক ক্লাস তো থাকবে, এখানে ওখানে তো জ্যামিতিক কোশ্চেন থাকবে, পরের টপিকটা জ্যামিতি বেশি হবে, আর ওইখানে কিছু টাইম এন্ড ওয়ার্ক রয়ে গেছে, এই জাতীয় কিছু কোশ্চেন থাকবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমি যতদূর সম্ভব সর্বোচ্চ চেষ্টা করছি যাতে ম্যাথে আপনি ভালো করতে পারেন, তাই যতটুকু নিলাম এরপরে বাকিটা আমরা পিডিএফ দিয়ে দিব, তারপরেও আপনি এই পিডিএফটাও যদি দেখে যান আমি আশা করছি আপনারা সর্বোচ্চ ভালো করবেন। সবাই ভালো থাকবেন। এটা বললাম এফবিএস, না পরেরটা আর্টস, অথবা এটা এখনো দেখেন এগুলা বাতাসে উঠছে, কোনটা যে একদম ফিক্সড এটাও বলাটা খুব কঠিন এবং দুরূহ হয়ে যায়। তারপরেও এফবিএস, আর্টস, সিটিআই এই ধরনের কথা আসতেছে, আমরা বলে দিব, সমস্যা নেই পরীক্ষার আগে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, শুভরাত্রি।